গল্প প্রেমারায় মত্ত। লেখিকা জান্নাতুল নাইমা। শিক্ষক মানুষ হয়ে নিষিদ্ধ পল্লীতে এসেছেন, তবু কিনা নিজের জন্য পাত্রী দেখতে। কি ব্যাপার বলুন তো মশাই, মাথায় ব্যামোটামো আছে নাকি? সম্মুখের ভদ্রলোকের উদ্দেশ্যে প্রশ্নটি ছুড়ল মাম্পি। গাঢ় কাজলের প্রলেপ দেয়া চোখ দুটিতে তার গগনচুম্বী বিস্ময়, গাঢ় স্বাদ ভর্তি মুখশ্রীতে আজ অনন্ত কৌতূহল। ভদ্রলোকের নাম হীরক মাহমুদ, হাই স্কুল মাস্টার। অনুমান করা যায় বয়স 30-এর কোঠায়। লম্বাটে দেহ, চওড়া বুক, শ্যামলাটে দৃঢ় শান্ত মুখ, শক্ত চোয়াল দয় ভর্তি খোঁচা খোঁচা দাড়ি বেশ আকর্ষণীয়। পুরো ঠোঁটজোড়ায় জ্বলন্ত সিগারেটে ধরেছে বহুদিন। ঠোঁটদ্বয়ের কালচে আভাস স্পষ্টই বোঝা গেল। লোকটি দুদিন আগে এই পল্লীতে এসে মাম্পিদের সর্দানিকে 9 লাখ টাকা দিয়ে গেছে। বিনিময়ে চাই চোখ ধাঁধানো সৌন্দর্য বেষ্টিত পতিতা পাত্রী, যাকে বুক ফুলিয়ে মাথা উঁচু করে নিজের ঘরের বউ করে নিয়ে যাবে মাস্টার হীরক মাহমুদ। মাম্পি সদ্য 23-এ পা দিয়েছে। রূপে গুণে সে যেন মহিমান্বিতা, জন্মসূত্রেই পতিতা সে। তার মায়ের বয়স যখন 6 বছর তখন তাকে অপহরণ করা হয়। মায়ের ভাষ্যে যিনি মাকে অপহরণ করেছিলেন তিনি মায়ের আপনজনদের মধ্যেই একজন, কিন্তু সম্পর্কে কি হন মনে নেই মায়ের। বাবা মায়ের নাম ছাড়া কিছুই মনে নেই তার। যাকে ভাগ্যদোষী মাম্পির মা মর্জিনাকে পতিতা বৃত্তি গ্রহণ করতে হয়। এরপর কোনো এক ভদ্রলোকের মাধ্যমেই মর্জিনা গর্ভবতী হয়ে যায়। এর আগে বহুবার গর্ভপাত করলেও কোনো এক অদৃশ্য কারণে মাম্পিকে নিঃসিংহ করে দিতে পারেনি। ফলশ্রুতিতে জন্ম হয় মাম্পির। ভদ্র সমাজে বাস করা বাবার পরিচয় নয়, নিষিদ্ধ পল্লীতে বাস করা মায়ের পরিচয় বেড়ে ওঠে সে। মর্জিনা সুন্দরী নয়, শ্যামলাটে মোটা আর বেটে নারী, অথচ মাম্পি অত্যাশ্চর্য সৌন্দর্যের অধিকারিণী। লম্বায় 5 ফুট 5 ইঞ্চি, দেহের গড়ন বর্ণ সব মিলিয়ে বাঙালি আর 5 জন সুন্দরীকে হার মানানোর মতোই রূপবতী। মা মেয়েকে মেলানো যায় না। এ পল্লীর অন্যান্য মেয়েরা টিটকিয়ে দেখো, মর্জিনার আগে না। মিটিমিটি হাসতে হাসতে বলে, ভদ্র সমাজের ভদ্র পরিবারের অংশ এক পতিতার গর্ভে এসেছে। মাম্পি হলো সেই কন্যা যে ভদ্র সমাজের চোখে আগুন দেখিয়ে দেয়। ওর গায়ে পতিতার চিহ্ন নিয়ে আছে সেই ভদ্রলোকের চিহ্ন। বুঝদার হওয়ার পর থেকে মাম্পি বহুবার প্রশ্ন করেছে, মা তুমি তাকে চেনো যার ঔরসজাত সন্তান আমি? মর্জিনা এই উত্তর কোনোদিন দেয়নি। মাম্পি জানে কোনোদিন দেবে না। হয়তো তার মা চেনে, হয়তো বা না। এ নিয়ে বিশেষভাবে কখনো ভাবে না সে। হীরক মাহমুদ মাম্পির কোনো প্রশ্নের উত্তর দেয়নি, আর না একবার চোখ তুলে তাকিয়ে দেখেছে মাম্পিকে, যাকে একটুক্ষণ পরে 3 কবুল পড়ে এবং আইনি স্বীকৃতি দিয়ে বউ করে নিয়ে যাবে। মাম্পি নিজের প্রশ্নের উত্তর না পেয়ে মহাবিরক্ত। লোকটা যে তার দিকে তাকাচ্ছে না খেয়াল করে বলল, কি মশাই, পতিতা বিয়ে করছে না তাকাতে ঘৃণা হচ্ছে? আকস্মিক প্রশ্নে নড়েচড়ে ওঠল হীরক। এক পলক তাকিয়ে দেখল কাজল কালো চঞ্চলিত আকর্ষণীয় চোখ দুটো আর গোলাপি ফর্সা মুখশ্রী। মাম্পি আবেদনময়ী এক হাসি উপহার দিতেই চোখ নামিয়ে নেয় সে। বুঝতে পারে এই মেয়ে ভীষণ প্রফেশনাল। নত দৃষ্টিতে তাই হঠাৎ প্রশ্ন করে, কত বছর ধরে এই প্রফেশনে আছেন? আমি জন্মসূত্রেই পতিতা, কিন্তু পুরুষালী শরীরের নিচে শুয়ে আজ 7 বছর। সহসা শরীরে লোমকূপ দাঁড়িয়ে গেল হীরকের। মাথাটা ঝিমঝিম করে ওঠল সোজা সপ্তাহে এমন নিচু একটা কথা শুনে। মেয়েটা কি করে পারল এভাবে উত্তর দিতে? একটুও লজ্জাবোধ হলো না? তীব্র অস্বস্তি জাপটে ধরল তাকে। কিন্তু খানিক বাদে হঠাৎ মস্তিষ্কে এলো, সে কোথায় আছে? এখানকার মেয়েদের কাজ কি? তাদের চরিত্র কেমন? সবটা স্মরণ হতে নিমেষেই স্বাভাবিক হয়ে গেল। কেটে গেল সমস্ত অস্বস্তি। দ্বিতীয়বারের মতো তাকালো মাম্পির দিকে। এবারে পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করল। মাম্পিও আবেদনীয় ভঙ্গিমায় তার সম্মুখে বসে রইল স্থির হয়ে। কিন্তু তার অমন ভঙ্গিতে হীরকের চিত্ত চঞ্চল হল না। সেই শান্ত কণ্ঠে বলল, বিয়ে না করা অবধি কোনো প্রশ্নের উত্তর দিব না আমি। কেন দেবেন না? আমি কোনো পতিতার প্রশ্নের উত্তর দিতে চাই না। আমার যত উত্তর সব আমার বউয়ের জন্য। ও বাবা, আপনি তো দেখি খুব রহস্যে ঘেরা।
পতিতা ঘৃণা করেন অথচ পতিতাই বিয়ে করতে এসেছেন। হিরকের মুখটা কঠিন হয়ে এলো। মাম্পি খেয়াল করে বলল, উত্তর যখন দেবেনি না একলা ঘরে কি করতে এসেছেন? পাত্রী দেখতে এলে তো তার দিকে তাকাতে হয়। আপনি তো ঠিকঠাক তাকাচ্ছেন না। আমি দেখতে না দেখাতে এসেছি। কি? আমাকে? যার বউ হবেন তাকে বিয়ের পূর্বে একবার দেখবেন না? ও বাবা, আপনি তো মশাই খুব রসিক। আমার কথায় রসিকতা ছিল না, আমি রসিকতাই নিলাম। এ পর্যায়ে চোখ তুলে আবারও তাকালো হিরক। মাম্পি তার দিকে ডবাডবিয়ে তাকিয়ে। সে তাকাতেই ঠোঁট বাঁকিয়ে হাসল। সিনাটা টান করে বসে ইঙ্গিত দিল বিছানায়। হিরক চোখ নামিয়ে ফেলল। অকপটে বলল, পরীক্ষা করছেন? লাভ নেই, আমি শুতে আসিনি, বিয়ে করে বউ নিতে এসেছি। অত্যাশ্চর্য মুখে তাকিয়ে রইল মাম্পি। মনের সব চঞ্চলতা দূর হয়ে গেল নিমেষে। হাসি হাসি মুখটা মিলিয়ে গেল। ঢোক গিলল বার কয়েক। অধৈর্য হয়ে ফের শুধাল, আপনি কেন আমাকে বিয়ে করতে চাচ্ছেন? কি উদ্দেশ্যে? বাঁকা হাসল হিরক। মাম্পির হৃৎপিণ্ড ছটফটিয়ে ওঠল এই হাসি দেখে। হিরক বলল, উদ্দেশ্য যাই থাকুক, নিশ্চিত থাকতে পারেন আপনার জীবন পরিপূর্ণভাবে সুন্দর হবে। কারণ আপনি আমার শেষ জীবনের সঙ্গী হবেন। যদি চান আমার সন্তানের মাও হবেন। সহসা শিউরে ওঠল মাম্পি। হাত পা কাঁপতে শুরু করলো তার। এই লোক কি বলছে এসব? মাথায় সত্যি গন্ডগোল নেই তো? কিঞ্চিত ভয় হলো তার। কান্না পেল মায়ের কথা ভেবে। তার মা চায় সে এই বিয়েটা করুক, ভদ্র ঘরে ভদ্রলোকের বউ হয়ে যাক, সংসারী হোক, সর্বোপরি একটা সুস্থ জীবন উপভোগ করুক। মায়ের সে স্বপ্ন, সে আশাকে পূর্ণ করতে হলে এই লোকটার বউ হতে হবে তাকে। এক পতিতাকে কেউ কখনো ঘরে বউ করতে চায় না। লোকটার হয়তো মাথায় ব্যামো আছে, তাতে কি? ব্যামো অবস্থায় তার চাওয়াটুকুকে সায় দিলে নিজের ভবিষ্যৎ তো সুন্দর হবে। ভালোবাসাবাসি হয়তো হবে না কখনো, দিন শেষে একটা সুস্থ জীবন পাবে। নিত্যদিন বাহারি পুরুষের শরীরী ভাষা জানার থেকে হালালভাবে এক পুরুষের শরীরী ভাষা জানা ঢের ভালো। নিষিদ্ধ পল্লীর বৈঠকখানায় কাজী ডেকে 2,50,000 টাকা দেনমোহরে বিয়ে সম্পূর্ণ হলো হিরক আর মাম্পির। বিদায়বেলার রুদ্ধশ্বাস ছেড়ে মাকে জড়িয়ে ধরে কান্নার বদলে হাসল মাম্পি। এর প্রথম বোধ হয় কনে বিদায় কাঁদল না কেউই। হাসল সবাই, সবচেয়ে বেশি হাসল মা আর মেয়ে। শহরে একটি ছোট্ট ফ্ল্যাট ভাড়া করে থাকে হিরক। সেই ফ্ল্যাটেই নিয়ে আসা হলো মাম্পিকে। সঙ্গে হিরকের ঘনিষ্ঠ এক বন্ধু রায়ান আর তার বউ জয়ী। বাসায় এসে বন্ধু আর তার বউ মিলে বাসর ঘর সাজালো। মাম্পি ততক্ষণে লম্বা শাওয়ার নিয়ে ভেজা চুলে বেরিয়ে এসেছে। সদ্য স্নাতা দেহে মাখিয়েছে সুগন্ধি। সে বেরোতেই রায়ান চলে গেছে। জয়ীও বাসর ঘর দেখিয়ে শুভকামনা জানিয়ে চলে গেল। মাম্পি কোথাকার মেয়ে জানে জয়ী, তাই আলাদা করে তাকে শেখানো পড়ানোতে আগ্রহ পেল না। মাম্পি তাদের থেকে 100 ধাপ এগিয়ে জানে সে। নেহাতি হিরক ভাই তাকে নিজের বোনের মতো ভালোবাসে, তাই আসা, নয়তো কখনোই আসতো না। তবে মানতে হবে হিরক ভাই নিজের জেদে সর্বদা অটুট। তার মুখে জবান এক, নয়তো কজন পারে রাগে বসে তীব্র জেদে মুখ ফসকে বলে ফেলা কথাটাকে সত্যতা দিয়ে পতিতাকে ঘরে তুলতে। ফুলে সজ্জিত বিছানায় চুপচাপ বসে আসে মাম্পি। এর আগে বহু পুরুষের সঙ্গে বিছানা মাতালেও এবারের অনুভূতি যেন একেবারেই আলাদা। কারণ এবার বিছানা মাতাতে হবে নিজের স্বামীর সঙ্গে। যদিও পুরুষ মানুষের প্রতি তার অনুভূতি নেই, তবু মনের ভিতর একটা বউ বউ ভাব এসেছে। হিরক মাহমুদের বউ এ যেন রাত দিনের মতোই সত্য। একটুখানি বুক কাঁপাল আকস্মাৎ, কারণ হিরক মাত্রই রুমে এসেছে। হাতের ঘড়ি খুলে রাখছে টেবিলে, পকেট থেকে ওয়ালেট বের করেও রাখলো। এরপর তাকালো মাম্পির দিকে। মাম্পি কেন যেন একটুখানি লজ্জা পেল, অথচ তার লজ্জা পাওয়ার কথা নয়। এসবে সে অভ্যস্ত। হিরক পরনের শার্ট খুলে গায়ে সেন্ডো গেঞ্জি পরা অবস্থায় বিছানায় উঠে বসল মাম্পির পাশে। মাম্পির বুকের ভেতর রক্ত ছলকে ওঠল যেন। কেন এমন হচ্ছে তার? হিরক বলল, আমার নাম হিরক মাহমুদ।
হাই স্কুলের বাংলা শিক্ষক। জানি। নিঃশব্দে দীর্ঘশ্বাস ফেলল হিরুক। মাম্পির দিকে কিছুটা ঘেসে বসে ওর হাত ধরার আবেদন করল। হাতটা ধরতে পারি? বিস্মিত হলো মাম্পি। কি আশ্চর্য! এতকাল কত পুরুষ বিনা প্রশ্নে, বিনা বাক্যে তার সাথে শুয়ে নরম শরীরটা ছিন্ন ভিন্ন করে গেল। আর আজ স্বয়ং তার স্বামী প্রশ্ন করছে হাত ধরবে কিনা। বিষয়টা হজম করতে পারল না মাম্পি। অট্টহাসিতে ফেটে পড়ল। বলল, আর কত রঙ্গ দেখব মশাই? পুরুষ মানুষের আর কত রংধং দেখব? যাকে বউ করে বাসর অব্দি নিয়ে এসেছেন, কিছুক্ষণ পর যার শরীরে ঝড় তুলবেন তার কাছে তারই হাত ধরার অনুমতি চাইছেন? কথাগুলো বলেই ফের অট্টহাসি। হিরক বিরক্ত হলো। চাপা ধমক দিয়ে বলল, আস্তে হাসুন, পাশের রুমে আমার বন্ধু আর তার বউ আছে। চুপসে গেল মাম্পি। পর মুহূর্তে মিটিমিটি হাসতে হাসতে হাত বাড়িয়ে দিয়ে চটপটে গলায় বলল, শুধু ধরে ক্ষান্ত দেবেন কেন? চেটেপুটে খেয়েও দেন। ফের অট্টহাসি। হিরক স্তব্ধ হয়ে গেল। কঠিন মুখে তাকিয়ে রইল নিষ্পলক। মাম্পি বোধহয় বুঝলো একটুখানি। হাসি থামিয়ে ঘন ঘন চোখে পলক ফেলে মৃদুস্বরে বলল, রাগ করলেন? রসিকতা করলাম ও মশাই, রসিকতা করলাম। লম্বা দেহে চড়া বুকের হিরক ছাত্রাবস্থা থেকেই বেশ সুদর্শন। গায়ের বর্ণ শ্যামলা হলেও প্রথম পলকেই যে কোনো নারী আকর্ষিত হয় তার প্রতি। প্রমাণ স্বরূপ অগণিত মেয়ের প্রেমের প্রস্তাবকেই ধরা যায়। সেই অগণিত মেয়েদের মধ্যে সীমাও একজন। যে মেয়েটি বর্তমানে তার বড় ভাইয়ের বউ। হিরক তার বাবার দ্বিতীয় পক্ষের সন্তান। আর বড় ভাই হিমেল প্রথম পক্ষের। হিমেলের মা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। এরপর শিশু হিমেলের জন্য বাবা হিরকের মাকে বিয়ে করে। বছর দুয়েক পর জন্ম হয় হিরকের। হিমেলের বয়স তখন 9 বছর। ওটুকুনি ছেলের মনে ভীষণ ঈর্ষা জাগে সদ্য নবজাতককে দেখে। যে ঈর্ষা বয়স বাড়ার সাথে সাথে প্রকট হয়। হিমেলের একটা অভিযোগ যা পরিবারের সকলকে লজ্জায় ফেলে বিব্রত করে। বাবা তার দেখভালের জন্য বিয়ে করেছিল। তাহলে কেন হিরকের জন্ম হলো? সবার ধারণা ছিল হিমেল যখন বড় হবে তখন বাস্তবতা বুঝবে, সহজ স্বাভাবিক বিষয়টাকে জটিল করে আর কাউকে অসম্মান করবে না, লজ্জায় ফেলবে না। কিন্তু সবাইকে হতাশ করে দিয়ে হিমেল আরো বেঁকে গেল। বড় হতে হতে তার আচরণ আরো বেশি উদ্ধত হলো। আগে হিরকের মাকে সে যাও মা বলে ডাকতো, ধীরে ধীরে সে ডাক ভুলে বাবার বউ বা হিরকের মা বলে সম্বোধন করতে শুরু করলো। যারা বুঝে না তাদের বোঝানো যায় হিমেল যখন ছোট ছিল সবাই বোঝানোর চেষ্টা করত, কিন্তু বড় হবার পর আর কেউ কিছু বোঝাতে আসেনি। কারণ হিমেল এখন যথেষ্ট বুঝদার। যেচে পড়ে কেউ অসম্মানিত হতে চায় না আর। সম্পর্কগুলো তাই ভীষণ তিক্ত হয়ে উঠেছে। বড় ভাই পছন্দ করে না বলে হিরক সবসময় তার থেকে নির্দিষ্ট একটি দূরত্ব মেপে চলে। হিমেল যখন প্রতিষ্ঠিত, হিরক তখন ভার্সিটি স্টুডেন্ট। সীমা গ্রামের সাধারণ পরিবারের একটি মেয়ের সঙ্গে গভীর প্রণয়ে আসক্ত সে। প্রেমের শুরুটা হয়েছিল সীমার আহ্বানে। প্রথম বর্ষে অগণিত মেয়েদের প্রেমের প্রস্তাবের ভিড়ে সীমাও একজন ছিল। হিরকের দৃষ্টি আটকে ছিল সীমার ধূসর বর্ণের চোখ দুটিতে, তবু সরাসরি গ্রহণ করেনি। প্রথম দফায় স্রেফ বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে। পরিকল্পনা ছিল বন্ধু হয়ে যাচাই বাছাই করে দেখবে মেয়েটাকে, এরপর সিদ্ধান্ত নেবে জীবনে জড়াবে কিনা। তাদের বন্ধুত্বের সম্পর্কটা গাঢ় হতে হতেই ঘটে যায় এক দুর্ঘটনা। ভার্সিটি থেকে বন্ধু বান্ধবী নিয়ে দূরে যায় ওরা। সেখানে সীমা সহ আরো ছেলে মেয়ে থাকে। সময়টা শীতকাল। রাতের খাবার খেয়ে বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছিল। ওদের মধ্যে কাপল ছিল দুজন, যারা আলাদা রুম বুক করে সেখানেই রাত্রি যাপনের জন্য চলে যায়। অন্যান্য বন্ধুরা বিয়ারের আড্ডা জমায়। নিস্তব্ধ রাতে তারা ভর্তি আকাশের নিচে জ্বলন্ত কাষ্ঠের পাশে একাকী বসে রয়ে শুধু হিরক আর সীমা। রাত গভীর হয়, চলতে থাকে ওদের গল্প। গল্পের ফাঁকে হঠাৎ সীমা উঠে যায়। ফিরে আসে হাতে দুটো জুসের বোতল নিয়ে। যে জুস পান করেই জীবনের চরম ভুলটা করে বসে হিরক। মিষ্টি ভাসি নারীর দুষ্টুমির শিকার হয়।
দুষ্টুমি নাকি ষড়যন্ত্র তখন টের পায় না হিরক। শারীরিক উত্তেজনা দমাতে না পেরে সীমাকে কাছে টেনে নেয়, ভালোবাসার স্বীকারোক্তি দিয়ে উন্মাদের মতো নিজের বাসনা জানায়। মুচকি হেসে সায় দেয় সীমা। সারা রাত ভিন্ন এক জগতে মত্ত রয় দুজন। প্রথম কোনো নারী দেহে স্পর্শ, যে নারী তাকে মন প্রাণ উজাড় করে ভালোবাসে, যে ভালোবাসা নিজের সবটা কোনো পুরুষকে বিলিয়ে দিতে দ্বিধা সৃষ্টি করে না, সে ভালোবাসার মত্ত থেকে নিজেকে সৌভাগ্যবান মনে হয় হিরকের। সম্ভ্রান্ত পরিবারের ছেলে হিরক, ত্রুটিহীন চরিত্র। সেই এক রাতের ব্যবধানে চরিত্রে দাগ লাগে। সেই দাগ গাঢ় হয় সকালবেলা সীমার হাউমাউ করে কান্না দেখে। নিজের করা ভুলে স্তব্ধ হয়ে যায় হিরক। কি করে সম্ভব হলো এটা বুঝে উঠতে পারে না। এক মুহূর্তে কি করে হৃদয়ের লেনাদেনা হয়ে দেহের মিলন করতে পারে তার দ্বারা? কোনো কিছুরই উত্তর মেলে না। এক অসহায় মেয়ের সর্বস্ব হারানোর ব্যথা বুকে লাগে খুব। সিদ্ধান্ত নেয় ট্যুর থেকে ফিরে বিয়ে করবে সীমাকে। সীমাও তখন রাজি হয়, কিন্তু ফিরে আসার পর আচরণ বদলে যায় সীমার। অথচ এক রাতের ক্ষণিকের আবেগ আর সকালবেলা অনুভব করা পাপবোধ সীমার প্রতি গভীর আসক্ত করে ফেলে থাকে। হৃদয় গহীন থেকে তৈরি হয় প্রগাঢ় মায়া, সীমাহীন ভালোবাসা, অগাধ সম্মান। বিয়ের তোড়জোড় শুরু করে হিরক। সীমা বলে, বিয়ে করলে এভাবে একাকী করবে না, পারিবারিক ভাবে করবে। আপাতত তারা সম্পর্কে থাকুক, পড়াশোনা শেষ করে বিয়ে করবে। তার কথাকে সম্মান জানিয়ে দীর্ঘদিন সম্পর্কে রয়। সীমার তরফে এই সম্পর্কের মূল্য কতটুকু ছিল জানে না, কিন্তু হিরকের মনে সীমা ছিল খুবই মূল্যবান। কারণ সীমা সেই নারী যে তাকে প্রথম নারী শরীরের ভাষা চিনিয়েছে, সুখ দিয়েছে। তাই সীমাকেই প্রথম, একমাত্র এবং শেষ নারী হিসেবে জীবনে চায় সে। কিন্তু তার সে চাওয়া পূর্ণ হয় না, কারণ চরিত্রহীনারা সততা পছন্দ করে না। ছলনায় ভরা নারীরা পুরুষের খাঁটি ভালোবাসা হৃদয় দিয়ে অনুভব করে না। তাই তো সেদিন কঠিন এক সত্যির মুখোমুখি হয় হিরক। জানতে পারে সীমা তাকে কোনোদিনও এক বিন্দু ভালোবাসেনি। ভার্সিটির এক বড় ভাইয়ের গার্লফ্রেন্ড ছিল সীমা, যে তার বয়ফ্রেন্ডের সঙ্গে বাজি ধরে হিরোকে প্রেমের প্রস্তাব দেয়। কারণ তার বয়ফ্রেন্ড কথার ছলে একদিন বলেছিল ভার্সিটির সবচেয়ে সুন্দরী মেয়েরও ক্ষমতা নেই হিরক মাহমুদকে পটানোর। এই কথাটাই ইগোতে লেগেছিল সীমার। সে যথেষ্ট সুন্দরী, ভার্সিটির প্রথম সারির সুন্দরীদের মধ্যে একজন, তাই বাজি ধরে ফেলে। এরপর বাজিতে সেও হেরে যায়, কারণ হিরক তার রূপে মুগ্ধ হলেও প্রেম নয় বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়। এই নিয়ে সীমার বয়ফ্রেন্ড সেদিন হো হো এসেছিল, তাচ্ছিল্য করেছিল তার রূপ নিয়েও, যা সীমার জেদ আরও বাড়িয়ে দেয়। নারীর জেদ কতটা ভয়ঙ্কর হয় প্রমাণ করে দেয় সীমা। ট্যুরে গিয়ে বন্ধুদের সাথে প্ল্যান করে জুসের সঙ্গে উত্তেজক ট্যাবলেট মিশিয়ে খাইয়ে দেয় হিরোকে। এরপর যা ঘটতে পারে তাই ঘটে যায়। তার ফাঁদে পা দেয় হিরোকা আর নিজে থেকেই সম্পর্কে জড়ানোর আকুতি করে। গুটি কয়েক জন ছাড়া ভেতরের কাহিনী কেউ জানত না। সবাই শুধু অবাক হয়েছিল আকস্মিক হিরক মাহমুদের সীমার প্রতি আসক্ত হওয়া দেখে। প্রতিটা ক্ষণে সীমার জন্য পাগলামি করার জন্য মুগ্ধ হয়েছিল সীমার প্রতি হিরক মাহমুদের ভালোবাসা দেখে। এরপর দীর্ঘ একটা সময় কেটে যায়। পরিবার থেকে বিয়ে ঠিক হয় সীমার, যা হিরক জানতে পারে সীমা সেই বয়ফ্রেন্ডের কাছে, যার জন্য হিরক ঘৃণ্য এক ষড়যন্ত্রের শিকার। সীমার বিয়ে ঠিক, সীমা তার সঙ্গে যা করেছে সব ছিল বাজি ধরে। এসব জানার পর হিরক হিংস্র হয়ে ওঠে খুব। প্রেম ভেবে এতকাল সে প্রেমারায় মত্ত ছিল, বদ্ধ উন্মাদ হয়ে যায় যেন। সিদ্ধান্ত নেয় সীমার বিয়ে ভাঙবে, উপযুক্ত শাস্তি দিবে ওই ছলনা মেয়েকে। এরই মধ্যে বাড়ি থেকে খবর আসে তার বড় ভাইয়ের বিয়ে এক সপ্তাহ পর। প্রথমে হিরক সিদ্ধান্ত নেয় বড় ভাইয়ের বিয়েতে যাবে না, কিন্তু হবু ভাবিকে দেখে না গিয়ে পারে না। সীমা, তার বড় ভাইয়ের বউ হচ্ছে সীমা। বিষয়টা মেনে নিতে মৃত্যু যন্ত্রণা হচ্ছিল। সীমাকে শাস্তি দিতে যে সিদ্ধান্ত নিয়েছিল সে সিদ্ধান্তে অটল থাকতে পারল না মায়ের অনুরোধে। বড় ভাইয়ের সঙ্গে সম্পর্ক মজবুত নয়, তাই মাকে জানিয়েছিল সীমাকে তাদের বাড়ির বউ না করতে। সে ভালো মেয়ে নয়, একাধিক ছেলের সাথে তার সম্পর্ক।
নিজের সঙ্গে কি ঘটেছে এসব এড়িয়ে গেল যদিও। মা এসব শুনে তাকে মুখ বন্ধ রাখতে বলল, কারণ হিমেল তাদেরকে পছন্দ করে না। তারা এসব বললে ভুল বুঝবে, পারিবারিক অশান্তি বাড়বে। বড় ভাইকে চেনে হিরো, তাই চেষ্টা করে সীমার সাথে যোগাযোগ করার। সফলও হয়। সমস্ত রাগ ব্যর্থতা গোপন রেখে অনুরোধ করে সে যেন তার বড় ভাইকে বিয়ে না করে। অন্তত যা ছোট ভাইয়ের এক রাতে শয্যাসঙ্গিনী হয়েছে তার বউ হয়ে নিজেকে যেন নরকের কি প্রমাণ না করে। সীমা তার কথা রাখেনি। অর্থ সম্পদের লোভ। একজন সফল ব্যবসায়ী বরের লোভ সামলাতে পারেনি। মানুষ প্রেমে পড়ে, হিরক পড়েছিল প্রেমারায়। প্রেমারা কি জানেন? বাজি রেখে তা খেলা। সীমা হিরককে তাসের ন্যায় খেলেছে। যে যন্ত্রণা আজন্মকাল পুরাবে হিরক মাহমুদকে। বাসর রাতে বউয়ের সঙ্গে প্রেমের গল্পে না মজা প্রেমারার গল্পে বিভোর ছিল হিরক। স্বামী প্রেমারার গল্প শুনে মাম্পি তার কাছাকাছি এসে বসল। প্রশ্ন করল, সবই বুঝলাম, বুঝলাম না শুধু আমাকে বিয়ে করার উদ্দেশ্য। হিরক তাকালো মাম্পি চোখে। নির্নিমেষে তাকিয়ে দীর্ঘস্বরে উত্তর দিল, সীমাকে সেদিন আমি প্রচন্ড গালাগাল করেছিলাম। বেশ্যা বলতে ছাড়িনি। তীব্র ক্রোধে জেদের বসে বলেছিলাম তোর চেয়ে পতিতারাই শ্রেষ্ঠ। ওদের মনে অন্তত ছলনা থাকে না। ওরা তোর মতো ষড়যন্ত্রকারী না। এরপর সীমা ফোন কেটে দিয়েছিল। বুঝেছিলাম কথাগুলো গায়ে লেগেছে খুব। তাই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম ওর মুখোমুখি আমি সেদিন হব যেদিন আমি প্রমাণ করে দিব ও পতিতাদের চেয়ে নিকৃষ্ট। আজ এত বছর হয়ে গেল, আমি আজও বাড়ি ফিরিনি, শুধুমাত্র নিজের একটা জবানের সত্যতা দেওয়ার জন্য। আজ বিকেলেই আপনাকে নিয়ে বাড়ি ফিরব। সীমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিব ও ঠিক কতটা নিচু। মাম্পির কপালে ভাঁজ পড়ে আশ্চর্য কণ্ঠে বলে, পাগল আপনি? শুধুমাত্র এজন্য এত বড় সিদ্ধান্ত নিয়ে ফেললেন? না, শুধুমাত্র এজন্য নয়, পাপের প্রায়শ্চিত্ত করতে। কোন পাপ? হুঁশে না হলে সেদিন রাতে বেহুশে আমার দ্বারা একটি পাপ ঘটে গেছে। যে পাপ বোধেই সীমাকে ভালোবেসেছিলাম আমি, বিয়ে করতে চেয়েছিলাম। হোক ষড়যন্ত্র, পাপটা তো আমি করেছি। তাই আপনাকে বিয়ে করে পুণ্যবান হওয়ার চেষ্টা করছি। এটা পুণ্য কিনা এক উপরওয়ালা জানেন। কিন্তু আমি জানি, আপনি জানেন আমার এই কাজ দ্বারা আপনার কত বড় উপকার হলো। প্রতিটা ব্যক্তি একটি ঘৃণ্য পেশা, যা থেকে সারা জীবনের জন্য মুক্তি দিলাম আপনাকে। নিজের ঘরের বউ করে সম্মান দিলাম, অধিকার দিলাম আমার বউয়ের। একটা সুস্থ স্বাভাবিক জীবন দান আর পাপ কাজ থেকে একজন নারীকে রক্ষা করা কি পুণ্য নয়? হতবিহ্বল মুখে বসে রইল মাম্পি। চারিদিকে ফজরের আজান দিচ্ছে। হিরক বলল, চলুন অজু করে একসঙ্গে নামাজ আদায় করব। মাম্পি আকস্মিক হিরকের হাত চেপে ধরল। করুণ দৃষ্টিতে তাকিয়ে শুধাল, কাকতালীয় ভাবে আমিও আপনার প্রেমারা হয়ে গেলাম তাই না? সীমাকে নিচে নামাতে আমাকে জড়ালেন আপনার সঙ্গে। আমি বউ না দাস? স্মিত হাসল হিরক। মাম্পির ধরে রাখা হাতটির আঙুলের ফাঁকে আঙুল গুঁজে দিয়ে চোখে চোখ রেখে শীতল কণ্ঠে বলল, আপনি আমার দাসরূপে বউ। মাম্পির দৃষ্টি ছলছল হলো। হিরক দীর্ঘশ্বাস ছেড়ে বলল, কখনো কখনো স্বামী প্রেম না হয়ে প্রেমারা হওয়াতে সার্থকতা থাকে মাম্পি। কথাটা বলেই দৃষ্টি সরিয়ে নিল হিরক। হাত ছেড়ে বিছানা থেকে নেমে ওয়াশরুম যেতে উদ্যত হলো। মাম্পি তখন তড়িৎ ডাকলো তাকে। বলল, মশাই একটু শুনবেন? ঘুরে দাঁড়ালো হিরক। চোখের ইশারায় শুধাল, বলুন। দু কদম এগিয়ে আলগোছে হিরককে জড়িয়ে ধরল মাম্পি। বুকের বাপাশে মাথা রেখে মৃদুস্বরে বলল, প্রেম যখন নয় প্রেমারাতেই মত্ত করব আপনাকে। প্রতিজ্ঞা করছি প্রেমারাকে প্রেমে পরিণত করব, প্রেমকে প্রেমারা নয়। হঠাৎ করে বিয়ে করে বাড়িতে বউ নিয়ে এলো হিরক। এই নিয়ে তার বাবা যে অসন্তুষ্ট হয়েছে টেরও পেল। তাই বুদ্ধি করে বউয়ের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার আগেই বাবা আর চাচার সঙ্গে আলাদা করে কথা বলল। বাড়ি ছেড়ে দূরে একা থাকা নিয়ে তার বাবা চাচার ঘোর আপত্তি ছিল। প্রতি বছরই বেশ কয়েকবার বাবা গিয়ে দেখা করে এসেছে। ছোট ছেলে কোন হালে কি অবস্থায় আছে সচক্ষে দেখে এসেছে। কোনো প্রকার সমস্যায় ভুগছে কিনা সবসময় নজর রাখার চেষ্টা করেছে। সম্ভ্রান্ত পরিবার তার। রয়েছে পারিবারিক বিরাট ব্যবসা, যা বাবা
চাচা আর বড় ভাই হিমেল সামলাচ্ছে। মেধাবী ছাত্র হওয়ায় ছোট ছেলের বিজনেসের প্রতি ঝোঁক কম। সরকারি চাকরি করে একাকী জীবনযাপন করছে। হুট করে বাড়ির প্রতি কিসের রাগ, অভিমান জানে না কেউই। প্রচন্ড রাগী, জেদি প্রকৃতির হীরক ছাপা স্বভাবের ক্ষোভ। তাই তাকে তার মতো করে থাকতে দিয়েছে সকলে। খেয়াল রেখেছে দূর থেকে। গত বছর বেশ কয়েকবার বাবা জিজ্ঞেস করেছে তার কি চাই। এমন প্রশ্নে নিরুত্তর থেকেছে হিরুক। কোনো মেয়েকে পছন্দ করে কিনা এ ব্যাপারে শুধিয়েছে। উত্তর না এসেছে সব সময়। বিয়ে করবে কিনা, পাত্রী দেখবে কিনা পরিবার থেকে এ ব্যাপারে জিজ্ঞেস করলে সাড়া দেয়নি। নিশ্চুপ থেকেছে। ছেলের পরিবর্তনগুলো চোখে লাগার মতো হলেও পরিবারের লোক চেয়েছে সে শান্তিপূর্ণভাবে বাঁচুক। যেভাবে চায়, যেভাবে ভালো থাকে সেভাবে থাকুক। তাই হঠাৎ করে একা একা বিয়ে করে বউ নিয়ে আসা নিয়ে রাগান্বিত হলো বাবা। হিরক তাদের বুঝিয়ে বলল, ইতিপূর্বে সে বিয়ের সিদ্ধান্ত নেয়নি। বিয়ের সিদ্ধান্ত হঠাৎ করেই। এক বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়েছিল চট্টগ্রাম। সেখানকার একটি আশ্রমের দেখভাল করত মাম্পি। শুনেছে ওই আশ্রমেই তার বড় হওয়া। এরপরে দায়িত্ব পায় ওখানকার। প্রথম দেখাতেই মাম্পিকে ভালো লেগে যায় তার। সেই ভালো লাগার পরিমাণ এত বেশি জোরালো ছিল যে একদিনের দেখাতেই জীবনসঙ্গী করে নেয়। হিরকের বলা মিথ্যাগুলো ছিল এমনই, যা বিশ্বাস করে তার বাবা। কারণ বাবার জানামতে হিরক কখনো মিথ্যা বলে না। সে মিথ্যা তো দূর, মিথ্যা সহ্যও করতে পারে না। মাম্পি যেহেতু অনাথ আশ্রমে বড় হয়েছে, তাই তার পারিবারিক বিষয়াদি নিয়ে খাটল না কেউই। খুব সহজেই বলা যায় হিরকের দারুণ বুদ্ধিমত্তায় সরকার বাড়ির ছোট ছেলের বউয়ের অধিকার পেয়ে গেল মাম্পি। শ্বশুর, শাশুড়ি, চাচা শ্বশুর এবং চাচি শাশুড়ির সঙ্গে নতুন বউয়ের পরিচয় করানো হলো। এরপর এলো দুই ননদ, বৃষ্টি, বিন্দু। বৃষ্টি কলেজ ছাত্রী, উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষ, আর বিন্দু ক্লাস 8। এ পর্যন্ত পরিচয়ের পর আতিকুন্নাহার বলল, তোমার ভাসুর অফিসে আসবে, বেশ রাত করে। তার সাথে আগামীকাল পরিচয় করিয়ে দিব। আর তোমার দাদি শাশুড়ি গেছে বোনের বাড়ি, ফিরবেন 2-3 দিন পর। শাশুড়ি মায়ের কথায় মিষ্টি হাসল মাম্পি। বেশ পছন্দ হয়েছে মানুষটাকে। তাকে কত আদর করছে, যত্ন নিয়ে সকলের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছে। একরাশ ভালো লাগার পাশাপাশি এক টুকরো মন খারাপ হলো অবশ্য। নিজের মাকে মনে করে। পরক্ষণেই মন খারাপ হাওয়ায় উড়ে গেল। কারণ তার মা এখন ভালো আছে, প্রশান্তিতে শ্বাস নিচ্ছে। হঠাৎ করে মেয়ের কপাল খুলেছে, ভাগ্য প্রসন্ন হয়েছে। তার এখন সুখের দিন। গোপনে দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করল মাম্পি। সমাজ বা পরিবার কোনো কিছু সম্পর্কেই ধারণা নেই মাম্পির। সে নিষিদ্ধ জগতে চাকচিক্যময় পরিবেশে বেড়ে উঠেছে। তাই চাকচিক্যবিহীন সুন্দর স্বাভাবিক বনেদি পরিবারে মানিয়ে নিতে তাকে বেশ হিমশিম খেতে হবে। এই বিষয়টা মাম্পির মনোজগতে করা না নাইলেও হিরকের মনোজগতে করা নাইল। সেই সাথে করা নাইল তার প্রাক্তন সীমাও। সুপ্ত থাকা ক্রোধ, জেদ দ্বিগুণ হলো। সিদ্ধান্তে নিল আগে মাম্পিকে নিজের মতো গড়ে তুলবে। এই গড়ে তোলার মাঝেই সীমাকে যোগ্য জবাব দেবে সে। এরপর যখন একটি সুন্দর পরিবার তৈরি হবে, একটি সুখী পরিবারের সদস্য হবে সে। সেটাই হবে সীমার গালে পড়া সজোরে জুতোর বাড়ি। নানা রকম ভাবনা চিন্তার মাঝে আরো একটি গভীর ভাবনায় মশগুল হলো হিরক। মাম্পির থেকে একটা বিষয় লুকিয়েছে সে। শুধুমাত্র নিজের জেদ, সীমার ওপর প্রতিশোধ বা নিজ পাপের খেসারত দিতে পূর্ণ করার জন্য সে মাম্পিকে বিয়ে করেনি। এর পেছনে রয়েছে শ্বাসরুদ্ধকর এক অতীত, যা মাম্পির অজানা। যে অতীত সম্পর্কে জানে 4 জন ব্যক্তি। মাম্পির মা, সে আর আড়ালে থাকা 2 জন মানুষ, যাদের মধ্যে একজন ঘুমিয়ে আছে 3.5 হাত মাটির নিচে, ঘুটঘুটে অন্ধকার, রুদ্ধ, শীতল ঘরে। শাশুড়ির ঘরে চুপচাপ বসে মাম্পি। চারদিকে মাগরিবের আজান দিচ্ছে। আজান শেষ হতেই বৃষ্টি আর বিন্দু এলো, তাদের বড় মায়ের বানানো ভাপা পিঠে নিয়ে। মাম্পি ওদের দেখে মৃদু হাসল। বিন্দু পিঠে ভরা বাটি এগিয়ে ধরে বলল, এই নাও সুন্দরী ভাবি, ভাপা পিঠা খাও। বৃষ্টি মাম্পির পাশে বসতে বসতে বলল, জানো তো এই পিঠা ছোট ভাইয়ের খুব পছন্দ। মাম্পি তাকিয়ে দেখলো ফুরফুরে সাদা ভাপা পিঠে। পিঠের পেটে গুড়,
সেই পিঠে তারও খুব পছন্দ। চিত্ত চঞ্চল হলো মাম্পির। খুশিতে গদগদ হয়ে বলল, তাই? আমারও খুব পছন্দ এই পিঠে। নাও নাও, খাওয়া শুরু করো। বিন্দু কথাটা বলতেই মাম্পি তরিতে একটা পিঠে তুলে মুখে দিল। সেই মুহূর্তে ঘরে প্রবেশ করল সীমা। দুই ননদের মাঝে বসা লালপাড়ে কালো শাড়ি পরিহিত সুদর্শনা তরুণীকে দেখে হিংসায় জর্জরিত হল। ধোপাধপ পা এগিয়ে এসে আপাদমস্তক দেখল মাম্পিকে। আকস্মিক বুকে ব্যথা অনুভূতি হলো। শ্বাস আটকে গেল গলায়। কি, এই মেয়ে তো সত্যি হুড়পাড়ি সমতুল্য সুন্দরী। বুক কাঁপতে শুরু করলো এমন ধারালো সৌন্দর্য দেখে। একে তো মেয়েটা চোখ ধাঁধানো সুন্দরী, তার ওপর দুই ননদের তার সঙ্গে গদগদ ভাব হওয়ার দৃশ্য। দুইয়ে মিলে ভেতরের ঈর্ষা বাইরে প্রকাশ করে ফেলল। টিটকিরি দিয়ে বলল, বাবা ও বৃষ্টি, বিন্দু, তোমরা তো দেখি নতুন বউ বাড়ি ঢুকতে না ঢুকতেই খাতিয়ে জমিয়ে ফেলেছ। কথাটা বলেই সম্মুখে রাখা চেয়ারটায় বসল সীমা। পায়ের ওপর পা তুলল দন্ত ভরে। মাম্পির মুখশ্রীতে কুটিল দৃষ্টি নিক্ষেপ করে বলল, দেখতে তো ভালোই লজ্জা মনে হয় একটু কম। ও শুনলাম তুমি অনাথ আশ্রমে বড় হয়েছ, এজন্যই আসতে না আসতেই খাবারের ওপর হামলে পড়েছ। আমি তো বিয়ের পরে বাড়ি এসে 7 দিন ঠিক মতো খেতেই পারিনি। লজ্জায় কারো সঙ্গে কথা তো দূরে থাক, চোখ তুলে তাকাইনি। সীমার ধৃষ্টতাপূর্ণ কথা শুনে বৃষ্টি আর বিন্দু চুপসে গেল। নতুন বউকে এভাবে বলাতে এত খারাপ লাগলো তাদের যে বলে বা বুঝিয়ে প্রকাশ করতে পারবে না। বৃষ্টি বলল, এভাবে বলছো কেন বড় ভাবি? ছোট ভাবিকে তো আমরাই এনে দিয়েছি পিঠা। বড় মা ভাবির জন্যই এগুলো পাঠিয়েছে। কিভাবে বলেছে বৃষ্টি? নতুন জন পেয়ে আজ দেখি আমার কথা তোমার পছন্দ হচ্ছে না। বিন্দু হঠাৎ মুখ ফসকে বলে ফেলল, তোমার কথা কোনোকালেই আমাদের পছন্দ হয়নি। চোখ দুটো বড় করে ফেলল সীমা। বৃষ্টি বিন্দুকে চোখ রামাল। অপমানে থমথম সীমার মুখ। তাই সমস্ত ক্রোধ কি পড়ল মাম্পির উপর। তাকে চোখ রাঙিয়ে বলল, খুব তো পর্দাশীল হয়ে বাড়িতে ঢুকলে, এখন মাথার কাপড় কোথায়? নতুন বউ মাথার কাপড় খেলে পিঠা গিলছ, লজ্জা করে না? সঙ্গে সঙ্গে মাম্পি ঘাড়ে পড়ে থাকা ঘুমটা মাথায় তুলল। মিটমিট করে হাসতে হাসতে বলল, কখন পড়ে গেছে খেয়ালই করিনি। কথাটা বলে পিঠের বাটি এগিয়ে ধরল। হাসি হাসি মুখে বলল, পিঠে নিন ভাবি। ভ্রু গুছিয়ে ফেলল সীমা। সে এত টিটকিরি দিচ্ছে, অপমানের সুরে কথা বলছে, আর মেয়েটা মিটমিটিয়ে হাসছে। তার কথা গায়ে মাখছে না। নির্লজ্জ নাকি? সত্যি বলতে সীমার কথা একটু খারাপ লাগেনি মাম্পির। কারণ সে কোনো আদরের ঘরের দুলালি হয়ে জন্মায়নি। একটা সুন্দর সুস্থ পরিবেশেও বেড়ে ওঠেনি। সে যেখানে জন্মেছে বেড়ে উঠেছে সেখানে মিষ্টি ভাষা শোনার ভাগ্য হয়নি। মাঝে মধ্যে শুধু গভীর রাতে মায়ের বুকে ঘুমানোর পূর্বে মায়ের আদরমাখা স্বরই শুনেছে। এর বাইরে সকলের কর্কশ কণ্ঠস্বর শুনিয়ে অভ্যস্ত। ও পাড়ায় কেউ ভালো কথা বললেও তার সুর ঝগড়ার মতো হয়। প্রতি রাতে কখনো বা দিনে বাহারি পুরুষেরা যখন তার শরীর থেকে সুখ নিত, বেশিরভাগ পুরুষরাই বিশ্রী গালি, অশ্রাব্য ভাষা ব্যবহার করত। নরম স্বরে কথা বলতো হাতে গোনা কয়েকজন। সারা জীবন হৃদয়হীন মানুষের সঙ্গে বসবাস করে দর্দহীন কথাবার্তায় অভ্যস্ত থাকা মাম্পির কি সীমার কটুবাক্যে খারাপ লাগবে? একদমই নয়। তাছাড়া সীমা কেমন চরিত্রের নারী এ সম্পর্কে তার স্বামী বাসর রাতেই অবগত করেছে। তাই খারাপ লাগা, কষ্ট পাওয়ার প্রশ্নই ওঠে না। এই মেয়ে হাসছো কেন মিটিমিটি? মাথায় প্রবলেম আছে নাকি? আকস্মিক ধমকে সবাই চমকিয়ে ওঠল। দরজায় দাঁড়ানো হিরোকে চোয়াল দৃঢ় হলো উক্ত ধমকানো বাক্য শুনে। চোখ মুখ কঠিন করে সে ডাকলো, মাম্পি ঘরে চলো, নামাজ পড়ব। আটকে ওঠল মাম্পি। আজ সকালেই ফজরের নামাজ পড়ে হিরোকে কথা দিয়েছে সে এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বে। কোনো অবস্থাতেই 1 ওয়াক্ত নামাজ বাদ দেবে না। আর তারা দুজন একসাথে যখন থাকবে তখন প্রতি ওয়াক্ত নামাজ একসাথে পড়বে। পিঠের বাটি ননদের দিকে ঠেলে দিয়ে উঠে দাঁড়ালো মাম্পি। এরপর চঞ্চল পায়ে এগিয়ে গেল দরজার দিকে। সীমা তীর্যক দৃষ্টিতে তাকাতেই দেখতে পেল তাদের তিনজনের সামনেই হিরোক মাম্পির হাত ধরে সযত্নে টেনে নিয়ে গেল নিজের ঘরে। বিস্ফোরণ ঘটল বুকে।
অসহ্যের সীমা অতিক্রম করে চট করে উঠে দাঁড়ালো সীমা। মনে মনে বলল, আমাকে প্রেম দেখাচ্ছে প্রেম, যত সব ফাতরামি ব্যবহার। ত্বরান্বিত হয়ে শাশুড়ির ঘর থেকে প্রস্থান করল সীমা। রাগে রিড়ি করা শরীরটা ঠান্ডা করতে ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। এরপর কল করল হিমেলকে। হিমেল কল রিসিভ করতেই ক্রোধে ফোঁস ফোঁস করতে করতে শুধাল, কখন আসবে তুমি? 12টা আগে না আসলে আমি শরীরে আগুন ধরাবাজ। আগুন তো ধরেই আছে, ধরাবে আর কি? হিমেলের রসিক স্বর শুনে তেলে বেগুনে জ্বলে উঠল সীমা। টের পেয়ে হো হো করে হাসতে হাসতে হিমেল বলল, রিল্যাক্স ডার্লিং, আগুন নিভিয়ে দিব আমি, আজ দ্রুত ফিরব। নিজেকে রেডি রেখো, ওকে জানুম মা। ফোন কেটে দিল হিমেল। কিঞ্চিত শান্ত হলো সীমা। বড় বড় করে শ্বাস নিয়ে ফোনটা ছুঁড়ে মারল বিছানায়। বিড়বিড় করে বলল, আমার এত বেশি অসহ্য লাগছে কেন? হিরোকর বউয়ের হাত ধরুক, যা খুশি করুক, ও তো এইসব আমাকে জ্বালানোর জন্যই করছে। জেনে বুঝে জ্বলছি কেন আমি? না সীমা, না তুই জ্বলবি না। হিরোক যা করছে সব উদ্দেশ্যমূলকই করছে। তোকে সমাধান থাকতে হবে খুব। নিজে না জ্বলে জ্বালাতে হবে ওদেরকে। সবচেয়ে বড় কথা, জ্বালাতে হবে ওই মাম্পিকে। তার প্রতিপক্ষ হওয়ার জ্বালা হাড়ে হাড়ে বুঝিয়ে দিবে। দুটো যায় না মাছ। পাশাপাশি বউ বসে নামাজ আদায় করলো। মোনাজাত শেষে হিরো বাম পাশে তাকিয়ে দেখল কালো হিজাবে আবৃত মাম্পির স্নিগ্ধ মুখ। কালো হিজাবে আবৃত গৌরবর্ণীয় ত্বক মুগ্ধ করল হিরোকে। কত পবিত্র, কি স্নিগ্ধ মুখশ্রী দর্শন! মাম্পির মুখশ্রী এই মুহূর্তে এত বেশি নিষ্পাপ আর মোহনীয় লাগছিল যে ভেতর থেকে শ্রদ্ধা জেগে উঠল হিরোকের। অতীতে মাম্পির পেশা যাই থাকুক, বর্তমানে মাম্পি তার বিবাহিতা স্ত্রী। তাদের মধ্যে প্রেম নেই, ভালোবাসা নেই, আছে শুধু দায়বদ্ধতা আর অধিকারবোধ। গোপনে দীর্ঘশ্বাস ফেলল হিরোক। কিছু দোয়া পড়ে মাম্পির মাথায় ফুঁ দিতে দিতে বলল, আপনি ভীষণ সুন্দরী মাম্পি। একটুখানি লজ্জা মিশ্রিত হাসল মাম্পি। এ পর্যন্ত বহু পুরুষের মুখে এই বাক্যটি শুনেছে সে। তবে ইতিপূর্বে বাক্যটি আজকের মতো প্রশান্তি দেয়নি। বিয়ে শব্দটা ভীষণ পবিত্র। স্বামী স্ত্রীর সম্পর্ক খুবই মধুর। বাক্য দুটো মায়ের মুখে শুনেছিল মাম্পি। আজ যেন হৃদয় দিয়ে অনুভব করল। প্রথম দিনের মাম্পি আর আজকের মাম্পির মাঝে যেন বিস্তর তফাৎ। হিরো বুঝল ধীরে ধীরে এই তফাতের প্রসার ঘটবে। মনে মনে হাসল সে। ভাবল, এই পৃথিবীতে বহু নারী আছে যারা বিয়ের আগে একাধিক পুরুষের সঙ্গে হারাম সম্পর্কে লিপ্ত হয়, মেলামেশা করে গভীরভাবে, বিলিয়ে দেয় দেহা, হারায় সতীত্ব, এরপর নিঃসংকোচে সেই সম্পর্ক ছিন্ন করেও দেয়। বিনা দ্বিধায় একটা ভদ্র পরিবারের ভদ্র ছেলেকে বিয়ে করে সংসার ধর্ম পালন করে। এই ধরনের মেয়েরা হলো ভদ্রমুখী অপ্রকাশিত পতিতা, যার বিরাট বড় উদাহরণ তার বড় ভাইয়ের বউ সীমা। মাম্পি এদের তালিকাগ্রস্ত নয়। মাম্পি কোনো ভদ্র ঘরের মুখোশধারী পতিতা নয়। ভাগ্যদোষে সে এক পতিতার গর্ভে জন্মগ্রহণ করে, জন্মসূত্রে অর্জন করে পতিতাবৃত্তি। যে পথ থেকে তাকে বিয়ে করে উদ্ধার করেছে সে। হিরোকে প্রশংসা বাক্যে কয়েক পল মন থেকে মাম্পি বলল, আমি শুধু দেখতে সুন্দরী, আপনিও দেখতে সুন্দর, তার চেয়ে অধিক সুন্দর আপনার মন আর ব্যক্তিত্ব। ঠোঁটের এক কোণে এক ছিলতে হাসির দেখা মিলল হিরোকের। মাম্পি খেয়াল করল হিরোক নির্নিমেষ তাকিয়ে আছে, একবারের জন্য পলক ফেলছে না। হিরোকের দুই চোখের মণিতে অদ্ভুত মুগ্ধতা, যা তার হৃদয় গভীরে ঈষৎ শিহরণ জাগাল। হৃদস্পন্দনে সৃষ্টি হলো গভীর কম্পন। হৃদয় নড়ে ওঠল আকস্মিক। বলল, এভাবে কি দেখছেন হিরোক? আমাকে মুগ্ধ হয়ে দেখানো তো সত্যি কি কিছু আছে? নিজেকে এত ছোট করে কেন দেখছেন মাম্পি? আপনার তো নিজেকে নিয়ে অহংকার করা উচিত। আমি খুব লজ্জিত হচ্ছি হিরোক। আমার মতো নষ্ট পাড়ার মেয়ে আপনার মতো ভদ্রলোকের বউ হবার যোগ্যতা রাখে না। যোগ্যতার চেয়ে খুব বেশি কিছু পেয়ে গেছি আমি। সহসা মুখাবয়ব পাল্টে গেল হিরোকের। অত্যন্ত গম্ভীর হয়ে বলল, এই পৃথিবীতে কেউই তার যোগ্যতার চেয়ে বেশি কিছু পায় না। আর যদি পেয়ে যায় তাহলে সে সেটা রক্ষা করতে পারে না। আমার দৃঢ় বিশ্বাস আপনি হিরোক মাহমুদের অর্ধাঙ্গিনী। হওয়ার যোগ্য কিনা এই উত্তর একদিন আপনি নিজেই পাবেন।
হিরোকের দৃঢ় চোয়ালের গম্ভীর কথাগুলো শুনে নিশ্চুপ হয়ে গেল মাম্পি। মস্তক নত করে বসে রইল চুপচাপ। হিরোক অনুভব করতে পারল মাম্পির মনের অবস্থা। তাই হাত বাড়িয়ে স্পর্শ করল মাম্পির হাত। চমকে উঠল মাম্পি। হৃদস্পন্দনের বেগ বাড়ল তড়িৎ। হিরোক ধীরে ধীরে হাতটা উপরে ওঠাল। মুখের কাছে নিয়ে উল্টো পিঠে ছুঁয়ে দিল নিজের পুরুষালী উষ্ণ ঠোঁট। প্রগাঢ় এক চুম্বন এঁটে দিল মুহূর্তেই। যে চুম্বন স্পর্শে বুকের গহীনে ছ্যাদ করে উঠল মাম্পির। তিরতির করে কাঁপতে শুরু করল ঠোঁটজোড়া। প্রথম প্রেমে প্রেমিক পুরুষের প্রথম স্পর্শে কেঁপে ওঠা কিশোরী হৃদয়ে যেমন আকুলি বিকুলি হয়, ঠিক তেমনটাই যেন হলো মাম্পির। কি আশ্চর্য! এমনটা তো হবার কথা নয়, তবু কেন হলো? একটি পবিত্র সম্পর্কের পবিত্র স্পর্শ বলেই কি? হিরোক মাহমুদ তার স্বামী বলেই কি এ প্রগাঢ় অনুভূতিতে সিক্ত হৃদয়? নিঃশ্বাস আটকে গেল যেন। এ কেমন স্পর্শ! এমনভাবে কেউ তো স্পর্শ করেনি। এত গভীর, তীব্র সম্মানসূচক স্পর্শ হিরোক কিভাবে করল তাকে? সে কি এতটা সম্মান পাওয়ার যোগ্য? অবচেতনেই দু চোখ বেয়ে অশ্রু ঝরে পড়ল মাম্পির। যা দেখে সহসা হাত ছেড়ে দিল হিরোক। বলল, আপনি কি দুঃখ পেলেন? পছন্দ হলো না আমার এই কাজটি? বুকের ভেতর থেকে কান্না উপচে পড়ল মাম্পির। হিরোকের দিকে বিস্মিত চোখে তাকিয়ে বলল, আপনি এত গভীর সম্মানবোধ নিয়ে কিভাবে চুমু দিলেন হিরোক? এর আগে কেউ কখনো এভাবে স্পর্শ করেনি আমাকে। ভুল ভাঙল হিরোকের। মাম্পি কেন কেঁদে ফেলেছে বুঝতে পেরে মুচকি হাসল। চোখে চোখ রেখে গর্বিত কণ্ঠে বলল, এর আগে যারা আপনাকে ছুঁয়েছে তারা কেউ আপনার স্বামী ছিল না মাম্পি। আমি আপনার স্বামী। আপনার প্রতি আমার সম্মানবোধ সৃষ্টিকর্তার বিশেষ নিয়ামত। কথাগুলো সমাপ্তি দিয়ে হাত বাড়িয়ে মাম্পি চোখের অশ্রু মুছে দিল হিরোক। বলল, আপনাকে কাঁদলে ভালো দেখায় না। আপনি সবসময় হাসবেন। আমার সঙ্গে সবসময় পাখির মতো কিচিরমিচির করে কথা বলবেন। চোখে চোখ রেখে মাথা উঁচু করে কথা বলবেন, ঠিক সেদিনের মতো। এভাবেই ভালো লাগে আপনাকে। আপনিময় আপাদমস্তক অদ্ভুত সৌন্দর্য ঘিরে থাকে। ক্রন্দনরত মাম্পি সহসা হেসে ফেলল। কান্না, হাসির মিশ্রণ দৃশ্য পুলকিত হল হিরোকের হৃদয়। গভীর দৃষ্টিতে তাকিয়ে মোহ ভরা সুরে বলল, আপনাকে সদ্য প্রস্ফুটিত পানা ফুলের মতো স্নিগ্ধ লাগছে। মাম্পি বোকা বনে গেল। অবুঝ চোখে তাকিয়ে ভাবল, পানা ফুল আবার কি? কেমন দেখতে? তার ভাবভঙ্গি দেখে ভ্রু কুঁচকে হিরোক প্রশ্ন করল, পানা ফুল দেখেছেন কখনো? চেনেন? দুদিকে মাথা নাড়াল মাম্পি। পানা ফুল দেখেনি। চেনেন না পানা ফুল? সে অন্ধকার জগতের মানুষ ছিল। আলোকময় জগতের অনেক কিছুই অজানা, অদেখা তার। বুঝতে পারল হিরোক মনে মনে সিদ্ধান্ত নিল মাম্পিকে অনেক কিছু শেখাতে হবে, চেনাতে হবে, বোঝাতে হবে এই রঙিন চাকচিক্যময় জগতের হাবভাব। সর্বোপরি স্বাভাবিক একটি জীবনের গতিবিধি সম্পর্কে জ্ঞান দান করে। সেই গতিতে এগিয়ে চলবে দুজন। মৃদু হাসল হিরোক। বলল, আমাদের এই বিরাট বাড়ির পেছনে বিরাট বড় একটা পুকুর আছে। রাতের বেলা একদিন সেখানে বেড়াতে নিয়ে যাব আপনাকে। রাতের বেলা কেন? দিনের বেলায় বহু মানুষের আনাগোনা থাকে। কত পুরুষ মানুষ আসে যায়। আমি চাই না আমার বউকে বাইরের পুরুষ লোক দেখুক। সহসা অট্টহাসিতে ফেটে পড়ল মাম্পি। হিরোক বুঝল এই হাসির অর্থ। কিছুটা রাগান্বিত হলো সে। কাঠখড়টা গলায় হুঁশিয়ারি দিল, আগে আপনি কি ছিলেন, আপনার সাথে কি হয়েছে সেসব বিবেচনা করে আমার পক্ষে আপনাকে ট্রিট করা সম্ভব না। আপনার অতীতকে সঙ্গে করে আপনার সাথে পথ চলতে চাই না। আপনার অতীতকে কবর দিয়ে বর্তমান নিয়ে বাঁচতে চাই। চলতে চাই ভবিষ্যতের দিকে। অতীত কি মুছে ফেলা যায়? ময়লাযুক্ত অতীত ঝেড়ে মুছে পরিষ্কার করা যায়। যে স্বেচ্ছায় পাপকর্মে লিপ্ত হয় তার ব্যাপার নিয়ে কিছু বলতে চাই না। যে পরিস্থিতির শিকার তাকে নিয়ে বলতে চাই আমি। একটু থামল হিরোক। ঘন ঘন শ্বাস নিয়ে মাম্পি চোখে দৃঢ়ভাবে চোখ রেখে বলল, মাম্পি, অতীতে বহু পুরুষ আপনার শরীরে মনে দাগ বসিয়েছে। সেই দাগ ফ্লুইড হয়ে মুছে দিতে চাই আমি। সৃষ্টি করতে চাই নতুন দাগ, যা আপনার জীবনে লজ্জার নয় সুখের নিশানা হবে।
ভর দুপুর রুমে বসে আইসক্রিম খাচ্ছে সীমা। এমন সময় দরজায় কড়া নাড়ার শব্দ শুনে কাঠোকার গলায় বলল, খোলাই আছে। সঙ্গে সঙ্গে ওপাশ থেকে জবাব এলো, আপনার সবসময় খোলাই থাকে নাকি ভাবি সাহেবা? কথাটাই কি অশ্লীল ইঙ্গিত ছিল? কি জানি ছিল কিনা। থাকুক বা না থাকুক, কথাটাকে অশ্লীল ভাবেই নিল সীমা। গা ঝিনঝিন করে ওঠল। অবাক হলো নিজের ঘরে হিরোকে প্রবেশ দেখে। কড়া চোখে তাকিয়ে বলল, তুমি এখানে? আর আমার সবসময় খোলাই থাকে মানে? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ হিরো। আপনি শরীর সামলান, আমি মুখ সামলে নিব। চমকে ওঠল সীমা। তড়িৎ নিজের বুকের দিকে তাকালো। সে সবসময় বড় গলার জামা পরে, আজও তার ব্যতিক্রম ঘটেনি। হিরোকের নজর পড়েছে তার বুকের দিকে। হিরোকের চরিত্রে দোষযুক্ত হয়েছে নাকি? তড়িৎ বিছানায় পড়ে থাকা পরনা তুলে গলায় জড়াল সীমা। অবিশ্বাস্য দৃষ্টিতে তাকালো হিরোকের পানে। এ কোন হিরোক? এ কেমন ভাষা তার? নিমেষে তর্জনী উঁচু করল সে। সাবধান করে বলল, ভদ্র ভাষায় কথা বলো হিরোক, আমি তোমার ভাবি। ভ্রু দুটো যেন কপালে উঠে গেল হিরোকের। দু হাত বুকে বেঁধে ভাবুক কণ্ঠে বলল, ও আচ্ছা, তা ভাবি সাহেবা যে দাঁড়িয়ে দেবরটির সঙ্গে এককালে শুয়ে শরীরে ঝাঁজ মিটিয়েছিল মনে আছে? ভয় শিউরে ওঠল সীমা। বড় বড় চোখ করে তাকালো দরজার পানে। সতর্ক হয়ে বলল, কেন এসেছো এখানে তুমি? কি চাই? বুক থেকে হাতের বাঁধন ছাড়িয়ে দুহাত পকেটে ঢুকাল হিরো। লম্বা একটি নিঃশ্বাস ছেড়ে বলল, গুড কোশ্চেন। ঘরে সুন্দরী বউ থাকতে আপনার কাছে কি চাইব? নাথিং। তবে আপনাকে জানাতে এসেছি। কি? বিস্মিত গলায় কাঁপন স্পষ্ট। বুঝতে পেরে হিরো হাসল কিঞ্চিত। বলিষ্ঠ বুকটা টান টান করে বলতে শুরু করল, আমি প্রমাণ দিতে এসেছি আপনি প্রতিটাদের চেয়ে নিকৃষ্ট। হিরো। মৃদু চিৎকার সীমার। সহসা তর্জনী উঁচিয়ে হিরো বলল, ডোন্ট শাউট। থরথর করে কাঁপতে শুরু করল সীমা। হিরো থামল না। একের এক কথা বলে ঘৃণ্যভাবে অপমান করতে শুরু করল, যা কয়েক বছর আগে পারেনি। তা করে নিজেকে তৃপ্ত করল আজ। সীমা সহ্য করতে পারছিল না এসব। দাঁতে দাঁত চেপে দাঁড়িয়েছিল। মাম্পিকে আমি পতিতা পল্লী থেকে বিয়ে করে এনেছি। আপনাকে এটাই বোঝাতে যে পতিতারাও আপনার চেয়ে ভালো। আপনি পতিতাদের চেয়েও ঘৃণ্য। এখন থেকে প্রতিনিয়ত এর সত্যতাও পাবেন। দিনের পর দিন চোখের সামনে মাম্পিকে দেখবেন আর নিজের সঙ্গে কম্পেয়ার করবেন। শিউরে ওঠল সীমা। এসব কি বলছে হিরো? এগুলো সত্যি? মাম্পি পতিতা পল্লীর মেয়ে? আকস্মিক শব্দ করে হেসে ওঠল সে। বলল, ও তাই? তাহলে তো আমি নিচে নামলাম না, বরং উঁচুতেই রইলাম। শেষ পর্যন্ত কিনা এক পতিতা জড়ল কপালে। অপ্রকাশ্য পতিতারা যদি ভদ্র ঘরের ছেলের কপালে জুটতে পারে, প্রকাশ্য জুটলে দোষ কি? হিরো, চুপ, একটা কথাও বলবি না। আজ আমি বলবো, তুই শুনবি। আজ থেকে তোর পতনের দিন শুরু। ও না, তোর পতন তো আরো আগে শুরু হয়েছে। শুনেছি 2 বছর ধরে সন্তান নেওয়ার চেষ্টা করছিস, অথচ উপরওয়ালা তোর মতো পতিতার ওপর এতটাই রুষ্ট যে একটা নিষ্পাপ প্রাণের মা হওয়ার ভাগ্য দিচ্ছে না। ভিক্ষা দিচ্ছে না একটি শিশুকে। ক্ষুব্ধ হিরোকা বহু বছরের জমানো রাগ একসঙ্গে ঢালল আজ। নিজের সবচেয়ে দুর্বল জায়গায় আঘাত করায় আহত হল সীমা। সকল ক্রোধ তেজ মাটি হয়ে গেল নিমেষে। হিরো তাচ্ছিল্য হেসে বলল, কে উঁচু থেকে নিচুতে তা সময় বলে দেবে। সেদিন আমি বলেছিলাম তোর চেয়ে পতিতারাই ভালো। মনে রাখিস, আজ থেকে আমার সেই জবান প্রমাণ করার দিন। সহসা জলে ওঠল সীমা। বলল, তার মানে অনাথ আশ্রমের গল্প মিথ্যা? আর কিছু বলল না হিরো। ঘর ছেড়ে বেরিয়ে যেতে উদ্যত হল। সীমা তখন হিংস্র গলায় বলল, আমি সবাইকে এই সত্যিটা বলে দিব হিরো। তুমি আমাকে যে অপমান করলে তার চেয়ে 4 গুণ ফেরত দিব তোমাকে। সীমা হারতে শেখেনি। সীমা পাল্টা জবাব দিতেও ভুলে না। ঘুরে দাঁড়ালো হিরো। বলল, ও তাই?
তুই এটা বললে আমি বসে বসে বুঝি লজেন্স খাবো? আমি বলবো না? বিয়ের আগে তুই মিথ্যা প্রেমে নাটক করে রাত কাটিয়েছিস আমার সাথে। শুধু আমার সাথেই নয়, আমার আগে পরে বহু পুরুষের স্বাদ নিয়েছিস তোর নোংরা দেহে। তুই একটা নষ্টা মেয়ে মানুষ। দাঁতে দাঁত চেপে চোখ মুখ শক্ত করে অপমান সহ্য করল সীমা। এরপর নিজের দুর্বলতা প্রকাশ না করে উচ্চ শব্দে হেসে বলল, কে বিশ্বাস করবে এসব? কি বরঞ্চ তুমি সবার কাছে পাগল খেতাব পাবে। হিমেল তোমাকে ভুল বুঝবে। আমি যদি সত্যি খারাপ হতাম আগে না বলে এখন বলছো কেন? এটা নিয়েও প্রশ্ন উঠবে। সীমার কথা শুনে একই ভঙ্গিতে হাসল হিরুকো। বলল, তাহলে তোর কথাকে বিশ্বাস করবে রে বেশ্যা? তুই কেমন হিংসাত্মক জানি সবাই, তাই এসব করতে গেলে নিজেই ফেসে যাবি। আর এক মুহূর্ত দাঁড়ালো না হিরুক, দ্রুত পায়ে প্রস্থান করল। সীমা হতভম্ব মুখে দাঁড়িয়ে রইল। হাসফাস চিত্তে স্মরণ করতে লাগলো হিরুকের করা প্রতিটি অপমান। সত্যিই তো তার কথা তো কেউ বিশ্বাস করবে না। বিশ্বাস করার মতো কোনো প্রমাণ নেই তো তার কাছে। কিন্তু হিরক যা বলে গেল এসব তো মনে হচ্ছে সত্যি। তাই যদি হয়ে থাকে এটা তো অনেক বড় একটা অস্ত্র। হিরক সহ হিরকের বউকে চিরতরে এ বাড়ি থেকে বিদায় করার জন্য এই গোপন সত্যিটুকুই যথেষ্ট। শুধু প্রমাণ সমেত এসব কথা উপস্থাপন করতে হবে স্বামী, শ্বশুর আর চাচা শ্বশুরের কাছে। ব্যাস এতেই তার সলকলা পূর্ণ হবে। হিরকের প্রতিটি অপমানের প্রতিশোধ সে এই অস্ত্রের মাধ্যমেই নেবে। দম করে নিঃশ্বাস ছাড়ল সীমা। মনে মনে ছক কষল অসংখ্য। বিড়বিড় করে বলল, এই সীমা কি জিনিস এবার হাড়ে হাড়ে টের পাবে হিরক মামা। দুপুর থেকে হিরককে গম্ভীরভাবে দেখছে মাম্পি। এই গম্ভীরতার কারণ জানে সে। কারণ দুপুরে যখন হিরক সীমার ঘরে যায়, মাম্পির কাছে অনুমতি নেয়, যা মাম্পিকে অবাক করে, হৃদয় শিহরণ জাগায়। পুরুষ মানুষকে নতুন করে নতুন রূপে চিনছে সে। মনে মনে ভাবে এমনও পুরুষ হয়। তীব্র লজ্জিত হয়ে মাম্পি মাথা নাড়ায়। এত সম্মান, এত শ্রদ্ধায় কান্না পেয়ে যায় তার। সৃষ্টিকর্তা এত সুখ লিখেছিল কেন? এই সুখ যে অমৃতের মতোই ধরা দিচ্ছে। একসময় হিরক সীমাকে ভালোবাসত। তাদের মাঝে গভীর একটি সম্পর্ক ছিল। গভীর প্রণয় এত কঠিন বিচ্ছেদে রূপান্তরিত। হিরকের যন্ত্রণা অনুভব না করতে পারলে কিঞ্চিত আঘাত করল। তাই রাতের বেলা খেয়ে দিয়ে সবাই যখন যার যার ঘরে চলে গেল, সে আবদার করল হিরকের কাছে পানা ফুল দেখতে যাবে। হিরক বুঝলো মাম্পি বাড়ির পেছনে বেড়াতে যেতে চায়, তাই নিয়ে গেল বেড়াতে। বিরাট বড় পুকুর। সিঁড়ি পেরিয়ে নামতে হয় পুকুর ঘাটে। বাড়ির পেছনে গেটের সামনে লাল বাতি জ্বলছে। সেই বাতি আর জ্যোৎস্না আলোতে চারপাশে নজর বুলালো মাম্পি। এরপর উৎফুল্ল চিত্তে হিরককে বলল, চলুন সিঁড়িতে বসে কিছুক্ষণ। হিরক খেয়াল করলো মাম্পির চোখ মুখ চঞ্চল হয়ে উঠেছে। বুঝল সে ভীষণ আনন্দিত। কত অল্পতেই মাম্পি আনন্দিত হয়। অথচ মায়ের কাছে শুনেছি বিয়ের পর দেশের বাইরে হানিমুন না গিয়ে হিমেল ভাই সীমাকে সেন্ট মার্টিন নিয়ে গিয়েছিল। এজন্য খুশি হয়নি সীমা, খুব বেজার হয়েছিল। এখনো মাঝে মাঝে প্রথম হানিমুন নিয়ে ঝগড়া হয় দুজনের। হাফ নিঃশ্বাস ছাড়ল হিরক। পাশ ফিরে তাকাতেই দেখলো হাসি খুশি মাম্পি অপলকে তাকিয়ে আছে। অদ্ভুত মুগ্ধতা তার চোখে, অদ্ভুত হাসি মুখ জুড়ে। সুন্দরী মেয়েদের হাসিও মারাত্মক সুন্দর হয়। মাম্পিকে কি যে সুন্দর লাগছে। খোলা আকাশ, জলজল তারাদের ভিড়ে রাত করছে একটিমাত্র চাঁদ। সেই রূপলি চাঁদের নরম আলো এসে মেখেছে মাম্পির সর্বাঙ্গে, যা তার সৌন্দর্যকে ভয়ঙ্কর করে তুলেছে। চোখ দুটো ধাঁধিয়ে উঠল হিরকের। প্রকৃতি জুড়ে বইল শীতল বাতাস, যে বাতাসে আকস্মিক মাম্পির মাথার ঘুমটা পড়ে গেল। হিরক দেখল তা। মাথাটা ঝিমঝিম করে উঠল কেমন। নিশ্চুপ দাঁড়িয়ে বিমোহিত দৃষ্টি তাকিয়ে রইল অপলক। মাম্পি সেসব খেয়াল না করে আবদার করলো, আমি একটু ঘাটে নামি। কি সরল আবদার! দুপুর থেকে গম্ভীর হয়ে থাকা হিরক ছোট্ট আবদারটি পেয়ে বিমোহিত অবস্থাতেই একটুখানি হেসে ফেলল। মাথা নাড়িয়ে অনুমতি দিল সে। মাম্পির চঞ্চলিত চিত্তে ছুটে ঘাটে চলে গেল। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকার পর সহসা ঘাটে বসে দুপা ডুবিয়ে দিল পানিতে। হিরক আশ্চর্য হয়ে দেখল
এক রূপবতী কন্যার জ্যোৎস্নালোকিত রাতে ঘাটে বসে পানিতে পা ভেজানো দৃশ্য। ওভাবেই কেটে গেল দীর্ঘ সময়। মাম্পি এক মনে তাকিয়ে আছে পানিতে। হঠাৎ বলল, হীরক মশাই, কোথায় আপনার পানাফুল? প্রশ্নটি করতেই পিছনে তাকালো। অমনি আটকে উঠলায় কি, হীরক কোথায়? নিমেষের হৃদস্পন্দন বিদ্যুৎ বেগে বেড়ে গেল। ধরফড় করা বুকে সন্তর্পণে ঢোক গিলে উঠে দাঁড়ালো মাম্পি। অমনি চকিতে ডান পাশে ফিরল। হীরকের মোহগ্রস্ত কণ্ঠস্বর শুনে, এই তো আমার পানাফুল। হীরক মাম্পির দিকে নিষ্পলকে তাকিয়ে এগিয়ে এলো। দু হাত ভর্তি পানাফুলের গুচ্ছ সম্মুখে এগিয়ে ধরল। আকস্মিক চমক আর হীরকের মোহময় কণ্ঠে বলা বাক্যে তীব্র লজ্জায় রক্তিম উঠল মাম্পির ফর্সা গাল দুটো। নাকের ডগায় জমল বিন্দু বিন্দু ঘাম। হীরক বলল, বই কত লোকে প্রেয়সীকে পদ্ম দিয়ে প্রেম বার্তা দিন, উপমা দিন পদ্মাবতী। আমি আপনাকে প্রেম আহ্বান করলাম পানাফুল দিয়ে, উপমা দিলাম পুণ্যময়ী। আকুল আবেদন দিলাম আমার, পুণ্যময়ী হয়ে থেকে যান আজীবন। উত্তেজনায় শিউরে উঠল মাম্পি। দু চোখ বেয়ে ঝরে পড়ল সুখাশ্রু। হায় রে জীবন, তাকেও কেউ পুণ্য বলতে পারে? পারে বোধ হয়। এই জগতে হীরকরাই পারে মাম্পিদের পুণ্যময় বলতে। তাই বিগলিত চিত্তে হাত বাড়িয়ে পানাফুলগুলো স্পর্শ করল সে। হীরকের মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে ক্ষীণ কণ্ঠে বলল, থেকে গেলাম হীরক। নিমেষে টলমল দৃষ্টি জোড়া বেয়ে নোনা পানির ধারা নামল। হীরক যত্ন নিয়ে তা মুছতে মুছতে ডান দিকে তাকাতেই দেখতে পেল বড় ভাই হিমেলের রুমের বেগুনিতে দাঁড়িয়ে আছে সীমা। নিশ্চিত ঈর্ষার চোখে ফুসতে ফুসতে দেখছে তাদের। হীরক তার সেই ঈর্ষাকে দ্বিগুণ করে দিতে দু হাতে মাম্পির গাল দুটো আলতো করে চেপে ধরল। উত্তপ্ত নিঃশ্বাস ছেড়ে বলল, আমি কি আমার পুণ্যময়ীকে চুমু খেতে পারি? শিউরে উঠল মাম্পি। দুরু দুরু বুকে মাথা নাড়ান। লজ্জায় নিঃশ্বাস ভারী কি হলো। গাল জুড়ে ফুটে উঠল রক্তিম আভা। হীরক দেখল তা। লজ্জাময়ী তোলপাড় হৃদয় বর্ষণ নামাতে ব্যগ্র হল। প্রথমে উষ্ণ ঠোঁটে গভীর চুম্বন বসাল সুন্দর মসৃণ ছোট্ট ললাটো, এরপর ধীরে ধীরে পুরুষালী ঠোঁটদ্বয় মাম্পির আকর্ষণীয় নরম ঠোঁটে মিলিত হয়। সর্বাঙ্গ ছ্যাদ করে ওঠে মাম্পির। দু হাতে আঁকড়ে ধরা পানাফুলগুলো পড়ে যায় মাটিতে। গভীর অনুভূতিতে সিক্ত হয়ে অবচেতনেই ফেলে দেয় ফুলগুলো। হাত দুটো আপনা আপনি হীরকের বলিষ্ঠ পিঠ আঁকড়ে ধরে। টালমাটাল হয়ে যায় সে হীরকের উষ্ণ আদর পেয়ে। টালমাটাল হয়ে যায় হীরক নিজেও। দ্বিতীয়বারের মতো কোনো নারীকে স্পর্শ করছে সে। প্রথমবার এই সুখানুভূতি হয়নি তার। এখন যে সুখের ঠিকানা সে পেল, এই সুখ যেন স্বর্গীয়। পবিত্র সম্পর্কের বন্ধন, পবিত্র স্পর্শের আনন্দ বুঝি এমনই হয়। দীর্ঘ অশ্রু চুম্বন শেষে মাম্পির চোখের অশ্রু মুছিয়ে দিল হীরক। এরপর শক্ত করে জড়িয়ে ধরে কানে কানে বলল, প্রেমারায় প্রেম হয়ে গেল তো? চমকি উঠল মাম্পি। তার চমকানো টের পেয়ে কানে কানে ফিসফিস করে হীরক বলল, ওদিকে তাকান তাহলেই বুঝতে পারবেন। বিস্মিত হয়ে নিজের বাদিকে চোখ উঁচু করে তাকালো মাম্পি। দেখতে পেল সীমা ভাবিকে। সে তাকাতেই সীমা ফুসতে ফুসতে নিজের ঘরে চলে গেল। শব্দ করে লাগিয়ে দিল বেলকুনির দরজাটা। মাম্পির মস্তিষ্ক ফাঁকা হয়ে গেল মুহূর্তেই। পরক্ষণেই আবার হাত বাড়িয়ে হীরককে শক্ত করে জড়িয়ে ধরল। কানের কাছে অধর ছুঁয়ে ফিসফিস করে বলল, সত্যি প্রেম হলো তো? আকস্মিক কোমর খামচে ধরল হীরক। ধীরে ধীরে মাম্পির কানের নিচে অধর ছুঁয়ে মাথার স্বরে বলল, হলো বোধ হয়। একইভাবে মাম্পিও আঁকড়ে ধরল তাকে। বুকের বাপাশে চুমু এঁটে বলল, হোক তবে। হীরকের বলিষ্ঠ হাত দুটো লাগামহীন হল। নিমেষেই আঁচল ভেদ করে মাম্পির নরম উদরে বিচরণ ঘটাল। শিউরে উঠল মাম্পি। বিদ্যুৎ বেগে হীরকের থেকে নিজেকে ছাড়িয়ে নিল। ছুটে চলে গেল একটুখানি দূরে থাকা নারিকেল গাছের পেছনে। হীরকও ছুটে গেল। টেনে ধরল আঁচল। মাম্পি সেই আঁচলটুকু কৌশলে ছাড়িয়ে নিল। রসিকতার সুরে বলল, চুমুতে মন ভরেনি বুঝি? নিমেষে শান্ত হয়ে গেল হীরক। পরক্ষণেই আচমকা শক্ত হাতে টেনে ধরল মাম্পির হাত। বলল, পালাই পালাই করছেন কেন? পালানোর উপায় নেই তো। ঠোঁট টিপে হাসল মাম্পি।
সকল চঞ্চলতাকে ছুটি দিয়ে একদম শান্ত গলায় বলল, এবার দুজনকেই পালাতে হবে। বৃষ্টি এই নামলো বলে। হুটহাট বিনা নিমন্ত্রণে গুড়ি গুড়ি বৃষ্টি পড়া নতুন কিছু নয়। গুড়ি বৃষ্টি ঝুম বৃষ্টিতে পড়তে শুরু করবে বোধ হয়। হীরক বলল, পালাম না, একসঙ্গে ভিজো, চলুন গিয়ে বসি। হেসে ফেলল মাম্পি। হীরক তো খুব রোমান্টিক। মাথা নাড়ল সে, হাতে হাত রেখে ফের গিয়ে বসল সিঁড়িতে। কিছুক্ষণের মাঝেই ঝমঝমিয়ে বৃষ্টি পড়তে শুরু হলো। যতক্ষণ বৃষ্টি হলো ঠিক ততক্ষণই ওরা ভিজল। মাঝে মাঝে একে অপরের ঠোঁটে ডুবেও রইল। একবার নরম আদরে হীরক ডুবল তো একবার মাম্পি ডুবল। বৃষ্টিতে ভিজতে ভিজতে প্রেয়সীর ঠোঁটে কেউ চুমু খেয়েছে কিনা জানে না হীরক। মাম্পি, হীরক উভয়েরই মনে হলো ঝুম বৃষ্টিতে দুটো ভেজা নরম উষ্ণ শরীর একে অপরকে আলিঙ্গন করে দীর্ঘ অদ্ভুত চুম্বন সব প্রেমময়ী আদরকে হার মানায়। আজকের এই বৃষ্টিস্নাত রাতটি মাম্পি হীরকের হৃদয়ে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তাদের দাম্পত্য জীবনের প্রণয়ের সূচনা হলো এই বৃষ্টিস্নাত রাতের গভীর আলিঙ্গন আর মাথায় চুম্বনেই। মাঝরাত পর্যন্ত বৃষ্টিতে ভেজার ফল পরদিন থেকে দুজনেরই তীব্র জ্বর। এই জ্বরে ভুগতে হলো 3 দিন। 3 দিন স্বামী স্ত্রী ঘরে বসেই কাটালো। সময় কাটালো গল্প করে, গান শুনি, একে অপরের চোখে চোখ রেখে। কখনো বা একজনের কাঁধে আরেকজন মাথা রেখে কাটিয়ে দিন গোটা একটা দুপুর আর সন্ধ্যা। 3 দিনের মধ্যে একদিন মাম্পি মাথা ব্যথা হচ্ছিল। হীরক সযত্নে মাথা টিপে দিয়েছে, কপালে চুমু খেয়েছে আদর মিশিয়ে। দরজা খোলা ছিল। আড়ি পাততে এসে সেই চুম্বন দৃশ্য দেখে ফেলে সীমা। এরপর বাড়ি জুড়ে মুখ বাঁকিয়ে বলে বেড়ায়, জ্বরে ভুগছে না প্রেম রোগে। সে কথা আবার দায়িত্ব সহকারে হীরক মাম্পির কানে তুলে যায় বিন্দু। হীরক বিন্দুকে শিখিয়ে দেয় বলার জন্য, জ্বরে ভুগলে তুমি জ্বলবে নাকি প্রেম রোগে আক্রান্ত হলে জ্বলবে। বিন্দু তা আবার ঠিকঠাক গিয়ে সীমাকে বলে, ব্যাস আগুনে কি পড়ে যায়। ফুঁসতে থাকে সীমা। একদিকে জলে পড়ে ছাই হয় সীমা। হীরক সেই ছাই প্রেম বাতাসে উড়িয়ে দেয় ফু দিয়ে। বাতাসে প্রেমের ঘ্রাণ, নতুন প্রেমের ঘ্রাণে সুবাসিত হীরকের মন। গভীর প্রণয়ের সূচনা মাম্পির হৃদয়েও। একই অনুভূতিতে শিহরিত সেও। একে অপরকে ভালোবাসতে শুরু করেছে তারা। টের পেল, সময়টা অল্প হলেও অনুভূতি বিশাল। তারা ভালোবাসে। তাদের সকালে এখন স্বচ্ছ সুন্দর রোদ ওঠে। সবার কাছে উত্তপ্ত দুপুরটি তাদের যেন নরম বাতাসে মাখিয়ে রাখে। সবকিছুতে কি আদর, কি মায়াময় আর স্নিগ্ধ অনুভূতি, যা হীরকের জীবনের দীর্ঘ বিষাদ শুষে নিয়েছে, মুছে দিয়েছে মাম্পির জীবনের নিকষকাল অতীত। আস্ত এক গোলাপ ফুল ফুটেছে হীরকের ঘরে, যার প্রতি সারাক্ষণ তার গভীর মনোযোগ। মাম্পি যেন পেয়েছে প্রগাঢ় যত্নশীল এক মালি, যে পরম যত্নে তার বাগানের গোলাপটিকে আগলে রাখছে। সম্পর্কটা যদি এত সুন্দর, স্নিগ্ধ আর মায়াময় হয়, জীবনের সবটুকু আধার কেটে যদি আলো দেখা মেলে, পৃথিবীটা কি স্বর্গীয় নয়। হীরক যে স্কুলে চাকরি করে, সেখান থেকে বিয়ে উপলক্ষে 15 দিনের ছুটি নিয়েছিল। এখন ছুটি প্রায় শেষের দিকে। মাম্পি প্রথমে ভেবেছিল সে হীরকের সাথেই ফিরে যাবে, কিন্তু হীরক জানালো সে এখন মাম্পিকে নিয়ে যাবে না, একাই ফিরবে ঢাকা শহরে। শুনে কিছুটা মন খারাপ করল মাম্পি। তাকে বুঝিয়ে বলল হীরক, সে চায় মাম্পি কিছুদিন শ্বশুর বাড়িতে থাকুক, শাশুড়ির সঙ্গে মিলে জমিয়ে সংসার করুক, পরিবারের মানুষের সঙ্গে মিশে একটা অভিজ্ঞতা হোক। সে প্রতি সপ্তাহে আসতে না পারলেও প্রতি মাসে একবার করে আসবে। হীরকের সান্ত্বনা বাড়িতে মনকে বুঝে দিল মাম্পিও। আশ্চর্য হলো এটা ভেবে যে হীরক তার কতখানি জুড়ে রয়েছে। মাত্র কটা দিন, অথচ মনে হচ্ছে কতদিনের পরিচয়, বহু বছরের আপনজন। যতদিন যাচ্ছে ততই যেন মাম্পি বুঝতে পারছে স্বামী স্ত্রীর সম্পর্কের গভীর মর্মার্থ। হীরক বলেছে তারা শুধু দুনিয়াতে নয়, পরকালেও একসাথে থাকতে পারবে। হীরকের দাদি বোনের বাড়ি থেকে এলো। হীরক ঢাকা চলে যাওয়ার 3 দিন আগে। আরো আগেই আসার কথা ছিল কুলসুম বেগমের। 7 দিন হরতাল থাকায় দেরি হলো বাড়ি ফিরতে। কুলসুম বেগম হীরকের বউয়ের মুখ দর্শন করে এই একজোড়া চিকন সোনার চুড়ি উপহার দিলেন, যা দেখে সীমার চক্ষু চরকাচ।
তার বিয়ের সময় এই মহিলা 3,000 টাকার নোট দিয়ে খালাস, অথচ হিরকের বউকে সোনার চুরি দিন। বিষয়টা মেনে অপমান বোধ, কষ্টবোধ দুটোই হলো। অনুভব করলো তার সময়টা খুব খারাপ যাচ্ছে। যেই অনুভূতি তার মনের হিংসাকে আক্রমণাত্মক করে তুলল। ভর সন্ধ্যা বেলা বুজির ঘরে এলো হিরক আর তার বউ। ঘরে ঢুকেই হিরক দরজা বন্ধ করে দিল, যা একটু অবাকই করলো মাম্পিকে। এরপর তার স্বামী স্ত্রী গিয়ে বসলো বুজির পাশে। বুজি পান ছেঁচুনি এগিয়ে দিয়ে মাম্পিকে শুধাল, ছোট নাত বউ পান ছেঁচে পারো? কাচুমাচু করে মাম্পি না করলো। হিরক মৃদু হাসলো কাচুমাচু মুখটা দেখে। বুজি পান, সুপুরি, চুন, জর্দা এগিয়ে দিন রাতের দিকে। হিরক পান ছেঁচতে শুরু করলো। মাম্পি মন দিয়ে দেখে শিখে ফেললো। টুকটাক কথাবার্তা চলল তাদের। হিরক বলেছিল বুঝি এলে সে সারপ্রাইজ পাবে। কি সেই সারপ্রাইজ? সোনার চুরিটাই নাকি অন্য কিছু? এখনো বুঝতে পারছে না। এমন সময় হিরক বলল, মাম্পি, বুঝি তোমাকে কিছু কথা বলবে, মন দিয়ে শুনবে। কথা শেষ না হওয়া পর্যন্ত একটা কথাও বলবে না। বুকের ভেতর ধক করে ওঠল মাম্পির। ভয় ভয় চোখে তাকালো বুজির পানে। মানুষটাকে এখন আর হাসি খুশি দেখাচ্ছে না। মুখটা কেমন যেন গম্ভীর লাগছে। অদ্ভুত একটা খারাপ লাগার অনুভূতি হলো মাম্পির। বুজি বলতে শুরু করলো এক নিদারুণ ইতিহাস। বহু বছর আগের কথা। কুলসুম বেগমের বিয়ের বয়স তখন সবে 3 বছর। তার স্বামী তালেবের 4 বোন। ভাই সে একাই। তালেব সরকারের 4 বোনের মধ্যে ছোট বোন সবচেয়ে বেশি আদরের, একেবারে চোখের মণি। নাম রাবেয়া। মাত্র 14 বছর বয়সে রাবেয়া প্রেম করে বসল। প্রেমিক তাদের বাড়িতেই বছর মেয়াদে কাজ করে। খাস বাংলাতে যাকে বলা হয় কামলা। আদরের ছোট বোন রাবেয়া প্রেম করছে কিনা বাড়ির কাজের লোক গনির সাথে তালেব সরকার প্রথম যখন জানতে পারেন। বোন রাবেয়া আর কামলা গনিকে কিছু বলে না। ওদের মধ্যে যে সম্পর্কটি চলছে তা যে তারা জেনে গেছে এটিও বুঝতে দেয় না। গোপনে বাবার সঙ্গে সলা পরামর্শ করে তাড়াতাড়ি বিয়ে দেয় বড় বোনকে। পাশাপাশি চোখে চোখে রাখতে শুরু করে ছোট বোনকে। বড় বোন বিয়ে দেওয়ার মাস কয়েক পর মেজ বোনটাকেও বিয়ে দেয়। উদ্দেশ্য এভাবে 3 বোনের বিয়ে শেষে রাবেয়ার জন্য সুপাত্র দেখবে। এরপর বিয়ে দেবে রাবেয়াকেও। এভাবে একে একে বড় আর মেজ বোনের বিয়ে দিয়ে দেয়। গনিকে কাজ থেকে কৌশলে ছাড়িয়ে দেয় এরই মধ্যে, যাতে চোখের আড়াল হয় গনি আর রাবেয়া দূরত্ব সয়ে যায়। পরবর্তীতে অন্য কাউকে বিয়ে করে সুখী হয়। কিন্তু তাদের সকলের অগোচরে যে রাবেয়া গনির প্রেম আরো জমে উঠে টের পায় না। দূরে গিয়ে গনি রাবেয়াতে আরো বেশি মজে যায়। রাবেয়া দূরত্ব সহ্য করতে পারে না। চিঠি আদান প্রদান করে রাত নেই দিন নেই দেখা করে গনির সাথে। তাদের একে অপরের প্রতি গভীর একটা টান আছে, যে টান শুধু মন দেয় নেয় তৈরি হয়নি। যার প্রমাণ পায় তালেব সরকার সেদিন, যেদিন মধ্যরাতে তাদের গোয়াল ঘরের পেছনে পল্টন ঘরে দুজন মানবীর প্রতিক্রিয়ার দৃশ্য দেখে। তালেব সরকারের বাবার বিরাট পাটের ব্যবসা। সেই ব্যবসায়িক কাজে শহরে গিয়েছিলেন তিনি। বাড়িতে ভাই নেই, ভাবি ঘুমে, সেজ কোনো গভীর ঘুমে। সেই সুযোগটি কাজে লাগায় রাবেয়া। সে আগেই জানিয়ে রেখেছিল আজ ভাই থাকবে না। খবর পেয়ে গনি আসে গভীর রাতে। জানালার কাছে এসে মদটোকা দিলেই বেরিয়ে পড়ে রাবেয়া। এরপর চলে যায় পল্টন ঘরে, যে ঘরে এর আগেও বহুবার দেখা করেছে তারা। মিলন করেছে একাধিকবার। আজও তার ব্যতিক্রম ঘটেনি। গভীর প্রণয় সিদ্ধ হয়েছে দুটি দেহ। রমণী গমনে ক্ষিপ্ত গনি, পরম সুখে মাতোয়ারা রাবেয়া। এক পর্যায়ে অতি সুখে গনিকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে সে। সেই মৃদু কান্নার আওয়াজ পেয়ে বাড়িতে ঢোকার পথে বাধা পায় তালেব। কৌতূহলী চিত্তে এগিয়ে আসতেই কুপি মৃদু আলোর টিনের ফাঁক দিয়ে দেখতে পায় রাবেয়ার নগ্ন শরীরটা গনির শরীরে পিষে যাচ্ছে। ছটফট করছে রাবেয়ার দেহখানি। গনি পরম আদরে সিক্ত করে তুলেছে রাবেয়াকে। এক পর্যায়ে ক্লান্ত শরীর থেমে যায় গনি। রাবেয়ার নগ্ন বুকে মুখ ডুবায়। রাবেয়া দুহাতে জড়িয়ে নেয় তাকে। মৃদু গলায় শোধায়, আজ কি হয়েছে তোমার? এর আগে তো এত বেশি পাগলামি করো নাই।
গনি বড় বড় করে শ্বাস নেয়, শব্দ করে চুমু দেয় রাবেয়ার নরম বুকে। বলি, কতদিন পরে পাইছি তোমারে। কেন যে তোমার ভাই কাম থেকে ছাড়াই দিন। তোমারে একদিন না দেখলে শ্বাস আটকায় যায় আমার। রাবেয়া শক্ত করে জড়িয়ে ধরে বলে, আহো আমরা পলাই যাই। আমার জানি কেমন সন্দেহ লাগতেছে। ভয় পেয়ে যায় গনি। তাদের সম্পর্কের কথা কি জেনে গেল তালেব ভাই? হায় হায়, তাইলে যে রক্ষা নাই। জেন্দা কবর দিব রাবেয়ারে, গলা কাইটা ভাসাই দিব তারেও। ঢোক গিলল গনি, ভয় ভয় বলল, এর জন্যই কি বাহানা দিয়ে আমারে কাম থেকে ছাড়াই দিন? শিউরে ওঠে রাবেয়া। কিক্ষণ চুপ থেকে গনি শুধায়, সত্যি যাবা? হ। ডরাবা না? একটুও না? আচ্ছা তাইলে কাল রাইতে এই সময় আইয়া পইর। আমিও সব গুজরাট কইরা অপেক্ষা করব। রাবেয়ার খুশিতে চুমু খায় গনির গালে। গনিও উত্তেজনায় আবারও লিপ্ত হয় গভীরভাবে। শুরু হয় তাদের মাঝে ফের প্রতিক্রিয়া। ঘৃণিত সেই দৃশ্য দেখে বুকের পাঁজর ভাঙার মতো যন্ত্রণা হয় তালেবের। দু হাত মুখে ঢুকিয়ে কামড়ে ধরে নিজের ভয়াবহ ক্রোধ চেপে রাখে সে। ঘৃণায় মূর্ছা ধরে যায়। ছি ছি, এই দৃশ্য দেখার আগে মরণ হলো না কেন তার? শরীরে রক্ত টকবগিয়ে ফুটতে শুরু করে তালেবের। খুন চেপে যায় মাথায়। ঘরে ফিরে স্ত্রী কুলসুমকে সবটা জানায় সে। কুলসুম সব শুনে কাঁদতে শুরু করে। তালেব হুঙ্কার দেয়, গনিকে আগামীকাল সবকে আঘাত করবে। এরপর ওর পুরো পরিবারকে গ্রাম ছাড়া করবে। ভয় শিউরে ওঠে কুলসুম। বলি, ওগো, এতে যে আমাগুলো সম্মান নষ্ট হব। রাবেয়া যে আমাগো বাড়িরই মাইয়া, তার কি হব? তারে তো আর ভালো ঘরে বিয়ে দিতে পারবো না। মুহূর্তেই আগুন নিভে যায় তালেবের। বিয়ের আগেই তার বোন পরপুরুষকে শরীর বিলিয়ে দিয়েছে, যার চাক্ষুষ প্রমাণ সে আজ পেয়েছে। ছি ছি, দেহ কাঁপতে শুরু করলো তার। কুলসুম, বুদ্ধি দিল, এত কিছু না কইরা গনির সাথেই রাবেয়ার বিয়ে দিয়ে দাও। হুঙ্কার ছাড়ে তালেব। অসম্ভব, আমার বংশমর্যাদা এইভাবে ক্ষুণ্ণ হইতে পারে না। তাইলে কি করবা? আব্বারে জানাবা? চমকি ওঠল তালেব। তার বাবা এসব জানলে আর বাঁচবে না। কত আদরের সন্তান রাবেয়া তার। সেই আদরের সন্তান যে কিভাবে নিজের ইজ্জত নষ্ট করেছে, পরিবারের মান সম্মান ডুবিয়েছে, এসব জানলে সহ্য করতে পারবে না বাবা। মানুষটার হার্টে রোগ আছে। সারা রাত নির্ঘুম কাটলো কুলসুম আর তালেবের। সকাল পেরিয়ে দিন কেটে গেল, তবু তালেব সিদ্ধান্ত নিতে পারল না। আসলে কি করবে? সিদ্ধান্তহীনতায় ভুগতে ভুগতে কাজের কাজ কিছু করতে পারল না। পরের দিন সকালে ঠিক রাবেয়া নিখোঁজ হলো। দুপুরবেলা শোনা গেল গনিকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। একে একে সবাই দুই মিলালো। ধুলোয় মিশে গেল পরিবারের মান সম্মান। সম্মান হারানোর ব্যথা সহ্য করতে না পেরে সেদিন রাতের পর আর জেগে উঠলেন না তালেবের বাবা। মেয়ের কাণ্ডের তীব্র লজ্জায় মুখ লুকিয়ে দুনিয়া থেকে বিদায় নিলেন তিনি। পরিবারে নেমে এলো শোকের ছায়া। একসঙ্গে সম্মান আর বাবাকে হারিয়ে হিংস্র হয়ে উঠল তালেব সরকার। বাবার মৃত্যুর খুনি হিসেবে গনি আর ছোট বোন রাবেয়াকেই দায়ী করল সে। বুকের ভেতর জ্বলে ওঠল কঠিন প্রতিশোধের আগুন। কিন্তু কিভাবে নেবে প্রতিশোধ? সর্বক্ষণ স্ত্রী কুলসুম তাকে বুঝে দিতে থাকে। সে যতই প্রতিশোধের নেশায় মরিয়া হয়, কুলসুম ততই তাকে সঠিক বুঝদান করে। এভাবে মাসের পর মাস চলে যায়। মনের আগুন আর নেবে না। তাই একদিন কুলসুমকে না জানিয়ে সিদ্ধান্ত নেয় এবার সে প্রতিশোধ নেবে। প্রতিশোধ আসলে বলে কয় নিতে হয় না, প্রতিশোধ নিতে হয় গোপনে, যা একটি কাকপক্ষীয় টের পায় না। তালেবও নিল। গনির আপন ছোট কাকাকে দিয়ে অপহরণ করাল গনির 6 বছরের ছোট বোন মর্জিনাকে। এরপর মর্জিনাকে বেঁচে দিন যৌনপল্লীতে। বুকের শিশু মর্জিনাকে হারিয়ে পাগল প্রায় গনির বাবা মা। দূর থেকে খবর পেয়ে মাস 6 পর গনিও ছুটে এলো। রাবেয়া তখন 3 মাসের অন্তঃসত্ত্বা। ছোট বোন হারিয়ে হাউমাউ করে মাকে জড়িয়ে কান্না করলো গনি। কাঁদতে কাঁদতে ওদের মাস গেল, বছর গেল। গনির বাবার স্বাস্থ্যের অবনতি ঘটতে ঘটতে পরের বছর পরলোক গমন করলেন। তবু ফিরে পেল না মর্জিনাকে।
আর যে চাচা মোটা টাকার বিনিময়ে বিভীষণের আচরণ করলো ভাইয়ের সাথে, সে চাচা ধীরে ধীরে অনুতপ্ত হতে শুরু করলো। তার এই অনুতপ্ততা এলো গনির বাবার মৃত্যুর পর, কিন্তু নিজের পাপ স্বীকার করতে পারল না। ভয় লজ্জায় জেঁকে ধরল তাকে। একদিন গোপনে এসে তালেবের কাছে কাঁদল। অভাব অনটনে পড়ে মাথা খারাপ হয়ে গিয়েছিল তার। টাকার লোভে মেয়ের মতো মর্জিনার জীবন নরক করে দিয়ে সে অনুতপ্ত হলো লোকটা, কিন্তু যা করে ফেলেছে তা তো আর শুধরাতে পারবে না। তালেবের কিছু করার ছিল না। সে কঠিন হৃদয়ের অধিকারী। তার সে কঠিন হৃদয় ভাঙতে শুরু করলো যেদিন শুনল গনি সে বিশ্বাসঘাতক অর্থলোভী চাচা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তালেব সরকার বুঝতে পারলেন পাপের বোঝা বইতে না পেরে এই অবস্থা তার। মানসিকভাবে ভেঙে চুরমার হয়ে গিয়েছিল লোকটা। শেষ পর্যন্ত মর্জিনার সাথে করা অন্যায়ের সাজা ভোগ করতে নিজেই নিজেকে হত্যা করল। সেই লোকটা তো বেঁচে গেল, কিন্তু তালেব সে কি করে বাঁচবে? সময়ের স্রোতে সেও যে নিজের ভুল বুঝতে পেরেছে। একজনের সাজা আরেকজনকে দিয়ে চরম পাপ করেছে সে। ওই বাচ্চা মেয়েটার তো কোনো দোষ ছিল না। অনুতপ্ত হয় তালেব। গনি আর রাবেয়ার মুখ সে দেখেনি আর, কিন্তু মৃত্যুর আগে স্ত্রী কুলসুমকে বলে গেছে সব সত্যি। দু হাত জোর করে মাফ চেয়ে গেছে লোকটা, কিন্তু মাফ তো কুলসুম করতে পারবে না। অন্যায় যার সাথে করেছে, যার ক্ষতি করে পাপনি হয়েছে, মাফ তো চাইতে হবে তার কাছে। মর্জিনাকে কোথায়, কোন পাড়ায়, কার হাতে তুলে দেওয়া হয়েছিল সবই নোট করেছিল তালেব। ভদ্র পরিবারের বউ কুলসুম। বউকালে নোটটা নিয়ে মর্জিনার খোঁজ করতে পারেনি। যে সময় করলো তখন জীবন অনেক পাল্টে গেছে মর্জিনার। কুলসুম মর্জিনার কাছে সামিল হয়ে মাফ চেয়েছিল। মাফ করেনি মর্জিনা। কুলসুম তাকে ও পাড়া থেকে ফিরিয়ে আনতে চেয়েছিল, ফেরেনি সে। শেষে ব্যর্থ হয়ে ফিরে আসে কুলসুম। দিয়ে আসে নিজের ঠিকানা। মর্জিনার ঠিকানা হাতে নিয়ে বলেছিল, এটার কোনো দরকার পড়বে না। কুলসুম বলেছিল, কখন কার কি দরকার পড়ে তা কি আর তুমি আমি বলতে পারি মা? মর্জিনার ভাই কুলসুমের ননদের স্বামী হলেও মর্জিনা কুলসুমের ছেলের বয়সী, তাই স্নেহ ভরে মা বলেই সম্বোধন করল। মর্জিনা ঠিকানা রাখল ঠিকই, কিন্তু শেষ পর্যন্ত সে ক্ষমা করতে পারল না। না নিজের বাবার সমতুল্য চাচাকে, আর না তালেব সরকারকে। এরপর কেটে যায় আরো অনেকগুলো বছর। কুলসুম বার্ধক্যে পৌঁছে গেছে। একদিন হুট করেই মর্জিনা চিঠি পাঠায় তাকে। চিঠিতে লেখা থাকে, একদিন দেখা করুন। ব্যাস এতটুকুই। কুলসুম গোপনে মর্জিনার দেয়ার ঠিকানায় গিয়ে দেখা করে। মর্জিনা জানায় তার 14 বছর বয়সী একটা মেয়ে আছে, যার পিতৃ পরিচয় নেই। তার এই নারীছেড়া ধনকে যদি সে একটা স্বাভাবিক সুন্দর জীবন দিতে পারে, তবেই ক্ষমা করবে তার মৃত স্বামীকে, কিন্তু নিজের চাচাকে কোনোদিন ক্ষমা করবে না। মৃত্যুর পরও না। পরের বেইমানি ক্ষমা পায়, কিন্তু আপনার বেইমানি ক্ষমা পায় না। আসলে আপনদের বেইমানি ক্ষমা পাওয়ার যোগ্য নয়। সেদিনও কুলসুম ব্যর্থ মনে ফিরে আসা রাখতে পারে না মর্জিনার কথা। যা নিয়ে মানসিক যন্ত্রণায় ভুগতে থাকে সে নিজেও। দুনিয়া এমনই, একজনের পাপের ভার আরেকজনের কাঁধে পড়ে। মর্জিনার মেয়েকে কিভাবে সে স্বাভাবিক জীবন দেবে, কিছুতেই বোধগম্য হয় না। এরপর কেটে যায় আরো অনেকগুলো বছর। কুলসুম বেগমের বয়স এখন 75-এ পা রেখেছে। হঠাৎ ভীষণ অসুস্থ হয়ে পড়ে সে। দুই ছেলে তাকে নিয়ে ছুটোছুটি করে হাসপাতালে। হিরক বাড়িতে না এলেও অসুস্থ দাদিকে দেখতে হাসপাতালে যায়। রাত হাসপাতালে থেকে দেখাশোনা করে প্রিয় বুঝিয়ে। কুলসুম বেগমের খুব প্রিয় নাতি হিরক। তার ধারণা ছিল জীবনের শেষ প্রান্তে এসে গেছে সে, এবার চোখ বুঝতে হবে। তাই চোখ বুঝার আগে সেই ভয়ঙ্কর অতীত, নিজের ব্যর্থতার কথা স্বীকার করে হিরকের কাছে। বৃদ্ধ অসহায় ভঙ্গিতে কাঁদতে কাঁদতে নিজের স্বামীর করা পাপগুলো বর্ণনা করেন। শেষে তার অনুতপ্ততার কথাও বলেন। এরপর সে কিভাবে মর্জিনার সাথে দেখা করলো, মর্জিনা তাকে কি কি বলল সব খুলে বলে। সব শুনে থম মেরে যায় হিরোকা। তার দাদা এত বড় একটি পাপ করেছে। গা শিউরে ওঠে। মর্জিনা বলেছে তার একমাত্র কন্যাকে একটা সুস্থ স্বাভাবিক জীবন দিতে পারলে সে তালেব সরকারকে ক্ষমা করবে, কিন্তু নিজের কাকাকে না। তা না করুক। অন্য কাউকে নিয়ে মাথা ব্যথা নেই হিরোকের।
সে নিজের দাদার পাপ নিয়ে দুশ্চিন্তায় পড়ল। মর্জিনার জীবন নিয়ে তীব্র খারাপ লাগা অনুভব করল। তাই বুজির কাছে শেয়ার করলো নিজের কালো অতীতটাও। সীমার সাথে কিভাবে তার সম্পর্ক হলো, সীমা কিভাবে তাকে ঠকাল। এরপর জেদের বসে সীমাকে বলা কথাগুলো বলতেও ভুলল না। সবশেষে সরাসরি প্রস্তাব করলো, আমি মর্জিনার মেয়েকে বিয়ে করতে চাই বুঝি। আকস্মিক হিরোকের মুখে এহেন কথা শুনে বৃদ্ধার দেহ কাঁপতে শুরু করলো। তাকে ঠান্ডা মাথায় শান্ত গলায় বোঝাল হিরোক। বুঝলো বৃদ্ধা, দিন শেষে আমরা প্রত্যেকেই স্বার্থপর, তাই তো স্বামী কৃতকর্মের জন্য অনুতপ্ত কুসুম। হিরোকের কথায় রাজি হলেন তিনি। বললেন, এই কথা তুমি আমি ছাড়া আর কেউ জানবো না হিরোক। হিরোক কথা দেয় বুঝিকে। এরপরের ঘটনাগুলো ছিল কুলসুম বেগম, মর্জিনা আর হিরোকের পরিকল্পিত। গোড়া থেকে আগা পর্যন্ত বলে থামল কুলসুম বেগম। মাম্পির শরীরটা থরথর করে কেঁপে উঠল। ভদ্র সমাজের এখন চিত্রর সঙ্গে পরিচিত হলো সে। মাম্পিকে সামলে নিল হিরোক, কাঁধ আঁকড়ে বুকে টেনে নিল। মাম্পির আসলে কষ্ট হচ্ছিল নিজের মায়ের জন্য, তাই নিজেকে আর ধরে রাখতে পারল না। হিরোকের বুকে মুখ লুকিয়ে ফুপিয়ে উঠল। এবার সে পুরোপুরি পরিষ্কার উত্তর পেল। হিরোক কেন তাকে নিষিদ্ধ পাড়া থেকে বিয়ে করে আনলো? তার মতো মেয়েকে সারা জীবনের সঙ্গী করে নিল কেন মানুষটা? হিরোক চলে গেল দুপুরে। সারা বিকেল বিবশ কাটল মাম্পির। সন্ধ্যায় রান্নাঘরে কাটাকুটি করার সময় ফোন এলো। ফোনটা গতকালই কিনে দিয়েছে হিরোক, যেখানে হিরোক আর মায়ের নাম্বারই আছে। বিয়ের পর একবারও মায়ের সাথে কথা হয়নি। হিরোক গতকাল ফোন হাতে দিয়ে বলেছে, এই যন্ত্রটি শুধু আপনার মা আর স্বামীর জন্যই ব্যবহার করবেন। মাথা নেড়ে সম্মতি দিয়েছে মাম্পি। রান্নাঘরে এসেছে, তাই সঙ্গে করে ফোন নিয়ে আসেনি। ঘরে ফোন বাজছে, শব্দ শুনে বিন্দু এসে খবর দিয়ে গেল। শাশুড়ি মা বলল, হিরোক বোধ হয়, তাড়াতাড়ি যাও। অমনি উঠে পড়ে মাম্পি, হাত ধুয়ে পা বাড়ায়। বুকের ভেতর ধুকপুক করছে, মৃদু মৃদু কাঁপছে হাত পা। বার কয়েক ঢোক গিলে রুদ্ধশ্বাসে ফোন রিসিভ করলো। সঙ্গে সঙ্গে ভেসে এলো পুরুষালী কণ্ঠস্বর, আমার পুণ্যময়ী, কি করছেন আপনি? বুকটা ধরাস করে ওঠল নিমেষে। সীমাহীন লজ্জায় রক্তিম হলো গাল দুটো। ক্ষীণ কণ্ঠে উত্তর দিল, রান্নাঘরে ছিলাম, সবজি কাটছিলাম। ওপাশে নিঃশব্দে হাসল হিরোক। বিছানায় আরাম করে শুয়ে শীতল স্বরে ডাকলো, মাম্পি। খুব। বুকটা খালি খালি লাগছে কেন বলতে পারেন? মনে হচ্ছে আমার অর্ধেক অংশই বাড়িতে ফেলে এসেছি। সহসা বুকের ভেতর অদ্ভুত শিহরণ জাগল। অতি সুখ, অতি লজ্জায় টালমাটাল অবস্থা। কিছুক্ষণ চুপ থেকে লাজক স্বরে উত্তর দিন, মাম্পি, মনে হবে কেন? সত্যি সত্যি তো অর্ধেক অংশ রেখে গেলেন। আপনি তো বলেছেন আমি আপনার অর্ধাঙ্গিনী, অর্থাৎ অর্ধেক অঙ্গ। মৃদু শব্দে হাসল হিরোক। সে হাসির শব্দ শুনে মাম্পির হৃদস্পন্দন বেড়ে গেল। লজ্জা দ্বিগুণ হলো। হিরোক বলল, প্রেম এত সুন্দর, শান্ত, স্নিগ্ধ আগে জানা ছিল না। আমারও না। একই সঙ্গে নিঃশব্দে দুটো মানুষের হাসি মুখরিত। মাম্পি বলল, শুনুন। বলুন। কাটাকুটি অর্ধেক ফেলে চলে এসেছি। মা রান্নাঘরে একাই সব করছে, আমি গিয়ে সাহায্য করি? আচ্ছা যাও, ঘুমানোর আগে ফোন দিব। আচ্ছা। রাতের খাবার খেয়ে দিয়ে সব গুছিয়ে ঘরে যাচ্ছে মাম্পি। দুপায়ে তার ভীষণ দাঁড়া, মন উতলা খুব। এই যে রাতলো বাড়ল। সর্বক্ষণ মন পড়েছিল ঢাকার এক ছোট্ট ফ্ল্যাটো মাস্টার হিরোক মাহমুদের কাছে। মানুষরা তার দেহ রেখে মন নিয়ে গেল। কি নিষ্ঠুর, মায়া দায়া নাই একদম। ঘরে গিয়ে ফোন করলো হিরোককে। সুধাল, আপনি এত নিষ্ঠুর কেন? সে কি? কি করলাম আমি? দেহ রেখে মন নিয়ে গেলেন যে, এটাই যে স্বামীদের কর্তব্য। দুষ্টু কথা খুব। উহুম, মিষ্টি কথা বেশ। ডাহা মিথ্যা। ডাহা সত্য হে অর্ধাঙ্গিনী, এ জগতের সকল চাকরিজীবী মহাপুরুষ স্বামী বাড়িতে শুধু বউয়ের দেহটুকুই রেখে যায়, মন নিয়ে যায় যত্ন করে বুকের ভেতর লুকিয়ে। আর যদি কোনো পুরুষ এই মহান রাজ্যি করতে না পারে,
দেহ মন দুটোই রেখে যায়, তবে সে তো পোড়া কপালের হতভাগা পুরুষ। অট্টহাসিতে ফেটে পড়ল মাম্পি। ঠোঁট বেঁকিয়ে বলল, তবে হিরক মাস্টারের যে সোনা কপাল। সোনা কি না জানি না, জানি শুধু পুণ্যময় কপাল। লজ্জায় ফের লাল টুকটুকে মাম্পি। দরজায় ঠকঠক আওয়াজ কথোপকথনে বাধা ঘটালো। ফোন না কেটে বিছানায় রেখে দরজা খুলল মাম্পি। দেখতে পেল রাতে পোশাক পরিহিত সীমা দাঁড়িয়ে। ভাবি এসেছেন, ভেতরে আসুন, বসুন। প্রচন্ড দন্ত সহকারে ঘরে ঢুকল সীমা। আশপাশে তাকিয়ে দেখলো ঘরটা সুন্দর, পরিপাটি করে গুছানো। মাম্পি বলল, কিছু বলবেন ভাবি? ঘর দেখা বাদ দিয়ে এবার মাম্পির দিকে পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করল সীমা। মাম্পির জিও খেলানো শরীরের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে সোজাসাপটা প্রশ্ন করল, কত বছর পতিতাবৃত্তি করেছ? মাম্পি যেন আকাশ থেকে পড়ল। ঘা ঘিনঘিনে ভঙ্গি করে স্তব্ধ কণ্ঠে বলল, ছি ছি, এসব কি কথা ভাবি? কি বলছেন আপনি এসব? সীমা হতভম্ব, চোখ দুটো বড় বড় করে বলল, তুমি তো নিষিদ্ধ পল্লীর মেয়ে। স্তব্ধ মুখে অসহায় ভঙ্গি করে কান্না প্রায় গলায় মাম্পি বলল, এসব আপনি কি বলছেন ভাবি? এভাবে কেন অসম্মান করছেন আমাকে? আমি অনাথ, বড় হয়েছি অনাথ আশ্রমে। এত বড় অপবাদ কেন দিচ্ছেন ভাবি? আঁচল টেনে মুখ ঢেকে কেঁদে ফেলল মাম্পি। সীমা আশ্চর্য হয়ে গেল। উত্তেজনায় দাঁড়িয়ে পড়ল সে। বলল, তোমার স্বামী নিজে বলেছে এসব আমায়? কি হোক, হিরো বলেছে এসব? বিশ্বাস করি না আমি। উনি এমন মিথ্যা বলতেই পারেন না। রেগে গেল সীমা। দাঁত কটমট করে বলল, আমি মিথ্যা বলছি? আমার স্বামী যখন মিথ্যা বলে না, তখন মিথ্যাটা আপনিই বলছেন। মাম্পি চিৎকার করে ওঠল সীমা। পাশের ঘর থেকে ছুটে এলো বৃষ্টি, বিন্দু। কয়েক পল ব্যবধানে ছুটে এলো তাদের শাশুড়ি মাও। আতঙ্কিত স্বরে বলল, এ কি বড় বৌমা, রাত বিরেত ছোট বউয়ের ঘরে এসে অশান্তি করছো কেন? আমি অশান্তি করছি? অশান্তি তো করছে আপনার ছোট ছেলে বিয়ে করে এনে। সকলেই হতবাক। হিরক বিয়ে করে কি অশান্তি করলো? সীমা এসব কি বলছে? তখন বিন্দু বলে ওঠল, হিরক ভাই অশান্তি করছে নাকি তুমি সেধে সেধে অশান্তি বাঁধাচ্ছ? সীমা খেপে গেল। যত বড় মুখ না তত বড় কথা। আসুক আজ তোমার ভাই, বিচার করব তোমার। বিন্দুর মা তখন পাশ থেকে বলল, আমার মেয়ের বিচার করবে? আজ হিমেল আসুক, আমিও দেখব কে কার বিচার করে। হকচকিয়ে গেল সীমা। এ বাড়ির প্রত্যেকে এমন বদলে গেল কি করে? সব এই হিরকের জন্য। যত নষ্টের গোড়া হিরক। তার ওপর প্রতিশোধ নিতে বাড়ির সবাইকে হাত করেছে সে। সকলের তর্কের ভিড়ে মাম্পি কাঁদো কাঁদো মুখে দাঁড়িয়ে। তার ঘরের সামনে ভিড় দেখে বাড়ির সবাই এসে উপস্থিত হয়েছে। সবাই এক ডাকে আঙুল তুলছে সীমার দিকে। মাম্পি শুধু চুপচাপ ঠায় দাঁড়িয়ে রইল। সীমা সবাইকে বলতে চাইল মাম্পি খারাপ পাড়ার মেয়ে, কিন্তু পরিস্থিতি দেখে আর বলল না। কারণ মাম্পির আচরণ তাকে ভাবাচ্ছে। হিরক মিথ্যা বলল না তো? বলতেই পারে। তার সাথে জেদ করে তাকে আঘাত করতে বলতেই পারে মিথ্যা। আর এক মুহূর্ত ব্যয় করল না সীমা। তীব্র ক্রোধ নিয়ে বেরিয়ে গেল। বাড়ির সবাই এসে মাম্পিকে সান্ত্বনা দিল। বুঝি ঘরে থেকে সমস্ত খবর পেয়ে সীমাকে বকতে শুরু করল। সিদ্ধান্ত নিল, হিমেল আসুক বাড়ি, একটা না একটা হেনস্থা করেই ছাড়বে এবার। অনেক সহ্য করেছে। নতুন বউয়ের সঙ্গে রাজনীতি একদম সহ্য করবে না সে। নিজের ঘরে গিয়ে ক্রোধে ফুঁসছে সীমা। দরজা আটকে হাতে থাকা ফোনের দিকে তাকায় সে। ফোনে রেকর্ড চালু করা ছিল। উদ্দেশ্য ছিল মাম্পির থেকে কথা বের করবে, আর সবটা রেকর্ড হয়ে থাকবে। এরপর রেকর্ড শোনাবে স্বামী আর শ্বশুরকে। সমস্ত পরিকল্পনা বৃথা গেল। সেদিন যদি হিরোকের বলা কথাগুলো রেকর্ড করা থাকতো, যদি করতো, তাহলে আজ এই পদক্ষেপ নিতে হতো না। আফসোস হলো ভীষণ। এদিকে মাম্পির অভিনয় স্তম্ভিত হিরক। বাহবা অবশ্য নিজেকেও দিয়েছে। ভাগ্যিস আগে থেকেই সাবধান করে রেখেছিল মাম্পিকে।
তাই তো এত সুন্দর নিখুঁত অভিনয় করতে পারল মেয়েটা। কোনো প্রকার বিপদের মুখে ফেলতে পারল না সীমা। দুজনই ফোনে হাসলো অনেকক্ষণ। সীমা ফোন রেকর্ড চালু করেছিল কিনা জানে না তারা, কিন্তু ব্যক্তি হিসেবে সীমা খুব ধুরন্ধর, তাই সন্দেহ থেকেই সাবধানতা অবলম্বন করেছে। যাই হোক, মাম্পি ভবিষ্যতে সুফল বয়ে আনবে। জীবনে চলার পথে একটু বুদ্ধি খাটিয়ে চললে, কঠিন সাবধানতা অবলম্বন করলে কখনো কোনো প্রকার বিপদের সম্মুখীন হতে হবে না। ভবিষ্যৎটা সুন্দর এবং সফল হবে। সময় বয়ে যাচ্ছে বহমান নদীর মতো। মানুষের জীবন যেন সেই বহমান নদীর বুকে একটি শুকনো পাতা। দিনগুলো কিভাবে যেন ফুরিয়ে গেল। হীরক মাম্পির দাম্পত্য জীবনের বয়স 7 মাসে পড়েছে। স্কুলে পরীক্ষা চলছে। হীরকের বেড়েছে ব্যস্ততা। এ মাসে বাড়ি আসতে পারেনি সে। দিন গুনে দিন বাড়ে, স্বামী ফিরে না, দেখে না প্রিয়তম অর্ধাঙ্গকে। মাম্পির বুকের ভেতরটা খাঁখা করে। কবে আসবে হীরক? মন যে মানে না, অপেক্ষা যে সয় না। দুপুরে গোসলের সময় হয়ে এলো। দ্বিগুণ চুলে শ্যাম্পু করে গোসল সারল মাম্পি। বাথরুম থেকে বেরিয়েই শুনতে পেল ফোন বাজছে। হীরক ছাড়া আর কি ভেবেই তড়িৎ গিয়ে ফোন হাতে নিল। দেখলো হীরক নয়, তার মা কল করেছে। মায়ের সঙ্গে খুব একটা কথা হয় না। তীব্র অভিমান মায়ের প্রতি। তার মা খুব নিষ্ঠুর, কারণ সে নিজের সঙ্গে নিষ্ঠুরতা করেছে। এই পৃথিবীতে সবচেয়ে বড় নিষ্ঠুর তো সেই হয় যে নিজের সঙ্গে নিষ্ঠুরতা করে। মাম্পির অভিযোগ একটাই, সুযোগ থাকা সত্ত্বেও মর্জিনার কেন ওই পল্লী থেকে ফিরে আসল না? শুধুমাত্র মেয়ের কথাই চিন্তা করলো। মেয়েকেই সুন্দর জীবন উপহার দিন। নিজের জন্য কিচ্ছু চাইল না, কিচ্ছু রাখল না। অভিমানে বুক ভার মাম্পির। চাপা একটি দীর্ঘশ্বাস ছেড়ে ফোন রিসিভ করলো সে। তীব্র অভিমানী গলায় বলল, বলো, কেমন আছিস রে মা? ভালোই আছি, খুব সুখী আছি। যেমনটা স্বপ্নে দেখেছ তার চেয়ে অনেক বেশি সুখী জীবন কাটাচ্ছি। এখনো অভিমান করে আছিস? সারা জীবন থাকবো। বেশ, তোর ইচ্ছা। তা মা হীরক কিছু বলে? কি বলবে? বিয়ের বছর হয়ে যাবে, বাচ্চা কাচ্চা নিবি না? নাতি নাতনির মুখ দেখাবি না? সহসা কথায় শিউরে ওঠল মাম্পি। বুকের ভেতর অদ্ভুত সুখময় চাপ অনুভব করল। তার আর হীরকের মাঝে এ বিষয়টা নিয়ে কখনো কথা হয়নি। শাশুড়ি মা অবশ্য একদিন তাকে আড়ালে ডেকে বলেছিল, বৌমা বাচ্চা নিয়ে নাও যত তাড়াতাড়ি পারো। বড় বউয়ের ঘরে তো এখনো বাচ্চা এলো না, তোমাদের ঘরেই না হয় আগে আসুক। লজ্জা পেয়েছিল মাম্পি। বুকের ভেতর অদ্ভুত শিহরণ বয়ে গিয়েছিল। ভেবেছিল হীরক আসলে কথাটা তুলবে, আর তুলতে পারল না। পারবে কিভাবে? এরপর তো হীরক বাড়িতেই আসেনি। বলেছে আগামী মাসের প্রথম সপ্তাহে আসবে। হাফ নিঃশ্বাস ছাড়ল মাম্পি। বলল, বাচ্চা নিব, তোমাদের নাতি নাতনির মুখও দেখাবো। আর একটু সবুর করো। লজ্জার মাথা খেয়ে কথাটা বলল মাম্পি। এরপর আরো কিছুক্ষণ কথাবার্তা বলে ফোন কেটে দিল। ভেজা চুলে পেঁচানো তোয়ালেটা খুলে ফেলল নিমেষে। এলো চুলে আঙুল নাড়াচাড়া করতে করতে পানি ঝাড়ছিল সে। এমন সময় আবারও বেজে ওঠল ফোন। হীরক ফোন করেছে। কিঞ্চিত উত্তেজিত হয়ে ফোন রিসিভ করতেই ওপাশ থেকে অপরিচিত এক কণ্ঠস্বর ভেসে এলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাবি? আমি হীরকের বন্ধু রায়ান। জি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? গলা কিঞ্চিত কেঁপে ওঠল মাম্পির। হৃদস্পন্দনের গতি বাড়ল ততড়ি। হীরকের ফোন থেকে তার বন্ধু রায়ান ফোন করেছে কেন? তবে কি কোনো বিপদ ঘটল? বুক থক করে ওঠল মাম্পি। রায়ান বলল, আমি খুব একটা ভালো নেই ভাবি। চিন্তায় আছি হীরককে নিয়ে। কি হয়েছে ওনার? মাম্পির আতঙ্কিত কণ্ঠে আন্তরিত বর্ষারে বলল, ভয় পাবেন না ভাবি, আহামরি কিছু না। গতরাত থেকে প্রচন্ড জ্বর ওর। আমাকে গতরাতে কিছু জানায়নি। সকালবেলা বিছানা থেকে উঠতে না পেরে জানিয়েছে। আমি এসে ওকে হসপিটাল নিয়ে গিয়েছিলাম। মাত্র বাসায় নিয়ে আসলাম।
খাবার খেয়ে মেডিসিন নিয়ে ঘুমাচ্ছে। আমার অফিস আছে, ওকে এভাবে একা ছেড়ে যেতেও পারছি না, আবার থাকা সম্ভব হচ্ছে না। ওকে বলেছিলাম আপনাকে ফোন করে আসতে বলি, রাজি হলো না। বলল অসুখের খবরটা যেন না জানাই টেনশন করবেন। এটা কেমন কথা বলুন তো? অসুস্থ সে, বউকে না জানিয়ে এভাবে হুঁশ হারিয়ে ঢাকা শহরে একা একা পড়ে থাকবে? তাই ওর অনুমতি ছাড়াই আড়ালে এসে আপনাকে কল করলাম। হিরক অসুস্থ, প্রচন্ড জ্বর এসেছে, হাসপাতালে নিয়ে যেতে হয়েছিল। হৃদস্পন্দন থেমে রইল কিছুক্ষণ, বুকের ভেতর থেকে উপচে এলো কান্না, যা গলা পর্যন্ত এনেই গিলে ফেলল। মাম্পি কম্পিত স্বরে বলল, আপনাকে ধন্যবাদ ভাই, আমি এক্ষুনি রওনা হচ্ছি। কথাটা বলেই আর এক মুহূর্ত দেরি করলো না, এক ছুটে চলে গেল শাশুড়ি মায়ের ঘরে। কান্না প্রায় গলায় বলল হিরকের অসুস্থতার কথা। আতিকুন্নাহার ভয় শিউরে ওঠল। ছেলের জ্বর, একা রয়েছে শহরে। মায়ের মন আরো বেশি ভেঙে পড়ল। মাম্পি কান্না আটকাতে পারলেও সে আটকাতে পারল না। তার কান্নার শব্দ শুনে একে একে সবাই এসে উপস্থিত হলো। ছুটির দিন বিদায় হিমেলো এলো, চোখ মুখ কুচকে। জানতে পারল হিরক খুব অসুস্থ, একা পড়ে আছে ফাঁকা বাসায়। মাম্পি যেতে চায় হিরকের কাছে। বাড়ির বউ একা একা ঢাকা শহর যাবে? বিষয়টা নিয়ে গম্ভীর হয়ে গেল হিরকের বাবা। হিরকের চাচা বলল হিমেলকে সঙ্গে যেতে। হিমেল না করতে পারল না, মানবতা বোধ এখনো বেঁচে আছে তার। তাই বলল, ঠিক আছে আমি যাচ্ছি। এ নিয়ে অবশ্য সীমা রোশনালে ফেটে পড়ল। হিমেল সেই রোষকে তোয়াক্কা করল না। রক্তের টান বুঝি একে বলে? থাকুক শত রাগ অভিমান, দিন শেষে এরাই তো পাশে থাকে, সাথে রয়। মাম্পি দেরি করেনি না আর। হিরকের পছন্দের একটি বোরখা পরেই তৈরি হয়ে নিল দ্রুত। মেয়ে মানুষ এত দ্রুত তৈরি হতে পারে জানা ছিল না হিমেলের। তার বউ তো মানুষ মারা গেলে তাকে দেখতে যাওয়ার সময় তৈরি হতে 1 ঘন্টা লাগিয়ে দেয়। মাম্পিকে নিয়ে 4 ঘন্টার জার্নি শেষ করল হিমেল। মাম্পি গাড়ি থেকে নেমে দাঁড়ালে হিমেল বলল, আমি ভেতরে যাব না, কোনো সমস্যা হলে জানাবেন, আসি। মাম্পি জানে হিমেল হিরককে পছন্দ করে না, তাই অবাক হলো না। কৃতজ্ঞতা প্রকাশ করে চলে গেল হিরকের ফ্ল্যাটে। কিছুক্ষণ পূর্বেই রায়ান চলে গেছে। ফ্ল্যাটের দরজা লক করেনি, কারণ সে মাম্পির সাথে যোগাযোগ রেখে জানতে পেরেছিল মাম্পি পৌঁছে গেছে। দরজা লক না থাকায় সহজেই ভেতরে প্রবেশ করল মাম্পি। হাতে থাকা ব্যাগটি একপাশে রেখে দরজা লক করে দিন নিঃশব্দে। এরপর প্রায় ছুটে চলে গেল হিরকের ঘরে। দেখতে পেল তীব্র গরমেও কাঁথা মুড়িয়ে শুয়ে আছে হিরক। বড্ড মায়া হলো তার। বুকের ভেতরটা চিনচিন করে ওঠল কেমন। কাছে গিয়ে কাঁথার উপর দিয়ে পিঠ স্পর্শ করল। প্রচন্ড তাপ বোধ করে নিমেষে ফুপিয়ে ওঠল সে। মনে মনে বলল, মানুষরা কি পেশান। রুদ্ধশ্বাস ছাড়ল মাম্পি। চোখের পানি মুছে বোরখা হিজাব খুলে হিরকের পাশে গিয়ে বসল। কপালে হাত দিয়ে জ্বরের মাত্রা দেখে চলে গেল রান্নাঘরে। যা ছিল তাই দিয়ে কোনোরকমে রাতে খাবার তৈরি করলো। রায়ান ভাই বলেছে দুপুরে ওষুধ দিয়েছে হিরককে, রাতের ওষুধ আছে। তাই গরম গরম খাবার নিয়ে এসে হিরককে ডাকলো। ঘুম এবং জ্বরের ঘুরে ওঠার চেষ্টা করলো হিরক। মাম্পি বুঝল সে ঘুরে আছে, তাই নিজেই বল প্রয়োগ করে উঠে বসতে সহযোগিতা করল। আধশোয়া হয়ে ঘাড় একদিকে কাত করে বসে রইল হিরক। মাম্পির চোখ দুটো জলপূর্ণ। চোখের সামনে স্বামী জ্বরে আক্রান্ত হয়ে পড়ে থাকা দেখে তীব্র কষ্ট হচ্ছে তার। প্রিয় মানুষের যন্ত্রণাগুলো বুঝি এভাবে পড়ায়? নাক টানল মাম্পি। নিজ হাতে খাইয়ে দিতে শুরু করলো হিরককে। প্রথমবার মুখে খাবার তোলার আগে একবার তাকালো হিরোকা, দেখলো মাম্পির অশ্রুসিক্ত চোখ আর বিষণ্ণ মুখশ্রী। খাওয়া শেষে ওষুধ খাইয়ে দিলে বসে রইল হিরক। মাম্পি শোয়াতে চেষ্টা করলো কিন্তু সেগুলো না। তাই নিজেকে সবকিছু গুছিয়ে স্বামীর কাছে এসে বসলো। শুধালো, শুবেন না? হিরক মাথা দুলালো। শুবে সে। মাম্পি ইশারা করলো, তবে শুচ্ছেন না কেন? হিরক পাল্টা ইশারায় বলল, আপনি আগে শুয়ে পড়ুন।
অবাক হলো মাম্পি। চিন্তিত মুখে চুপচাপ শুয়ে পড়ল। সে শুয়ে পড়তেই ধীরে ধীরে হীরক তার শরীরের ওপর নিজের শরীর মেলে দিল। এক হাতে কাঁথা টেনে ঢেকে ফেলল দুটি দেহ। মাম্পির উষ্ণ নরম বুকে মাথা রেখে ভারী নিঃশ্বাস ছাড়তে শুরু করলে ফুপাতে শুরু করলো মাম্পি। বিগলিত চিত্তে দুহাতে বুকের সাথে জড়িয়ে নিল প্রিয়তম স্বামীকে। তীব্র গরম, হীরকের শরীরও প্রচন্ড উষ্ণ, এর ওপর আবার ফ্যান না ছেড়েই কাঁথা দিয়ে আপাদমস্তক ঢাকা। মাম্পির হৃষ্টপুষ্ট শরীরটা সিদ্ধ প্রায়, তবুও এক বিন্দু অভিযোগ করল না, আর না প্রকাশ করলো অস্বস্তি। স্ত্রীর বুকে মাথা রেখে সারা রাত বেঘরে ঘুমাল হীরক। ভোরবেলা শরীরে ঘাম ছেড়ে জ্বর সেরে গেল তারা। তীব্র গরমে নিজের শরীরের ঘাম আর স্বামীর শরীরের ঘাম মিলেমিশে একাকার। ঘামের কড়া গন্ধ আর মাম্পির চুলের শ্যাম্পুর কড়া ঘ্রাণ, দুইয়ে মিলেমিশে অদ্ভুত এক ঘ্রাণ নাকি এলো হীরকের। জ্বর ছাড়তেই সমস্ত ঘোর কাটে তার। স্ত্রীর দেহের নরম সুবাসে বিগলিত হয় মন। চোখ খুলতেই দেখতে পায় ঘর্মাক্ত মুখে চোখ বুঝে ভারী নিঃশ্বাস ফেলছে মাম্পি। পরিস্থিতি বুঝতেই সরে যায় সে। মায়া হয় কঠিন, তড়িৎ উঠে গিয়ে ফুল স্পিডে ফ্যান ছেড়ে দেয়। মাম্পির দেহ শীতল হয় নিমেষে। ফের বিছানায় আসে হীরক। ঘুমন্ত মাম্পির কপালে চুমু খায়, বিড়বিড় করে শোধায়, এত ভালোবাসেন আমায়? নড়ে ওঠে মাম্পি, চোখ বুঝেই ঘুম জড়ানো কণ্ঠে বলে, পাষাণ পুরুষ। আলতো হাসে হীরক, মাথায় হাত বুলিয়ে বলে, অভিমানী নারী। মাম্পি আর কিছু বলে না, গভীর নিঃশ্বাস ফেলে শুধু। হীরকও আর কিছু বলে না, দু হাতে শুধু বুকে টেনে নেয় বউটিকে। এরপর দুপুর পর্যন্ত ঘুমায় দুজন। ঝড়ে পড়ে সকল ক্লান্তি আর অসুখ। ছুঁয়ে থাকে শুধু উষ্ণ ভালোবাসা। ঝুম বৃষ্টি, বাতাসে প্রেমের গন্ধ, সামনে পেয়সী, চোখে গভীর নেশা, শরীর জুড়ে মাতাল করা শিহরণ। বুকের বাপাশে একটু করে কাপল, কি কাপল বোধ হয়। কি অদ্ভুত তাই না? লোকে বলে সম্পর্কের একটা সময়ে সে একে অপরের প্রতি আকর্ষণ কমে যায়, অথচ হীরক অনুভব করলো দিনকে দিন মাম্পির প্রতি তার অনুভূতি প্রগাঢ় হচ্ছে। এই তো মেয়েটা সামনে দাঁড়িয়ে আছে, এত কাছে পায়, এত কাছে থাকে। সারা জীবনের জন্য মেয়েটি তার, শুধু ইহজন্ম নয় প্রজন্মের জন্য। তবু একটুখানি দূরে থাকলেই মন পুড়ে ছারখার হয়। তীব্র অসুখে টালমাটাল হয়ে পড়ো না, এভাবে আর থাকা সম্ভব না। কাজের সুবাদে এই যে দূরে থাকা, এই দূরত্বটুকু আর সহ্য হলো না হীরকের। সিদ্ধান্ত নিল, হয় মাম্পিকে নিজের কাছে নিয়ে আসবে, নয়তো সে ট্রান্সফার নিয়ে চলে যাবে বাড়িতে। মনে মনে দারুণ পরিকল্পনাটি করে মুচকি হাসল হীরকা। ভাবল, মাম্পিকে ওই ব্যাপারে কিছু জানাবে না, একেবারে সারপ্রাইজ দেবে। মাম্পি এক মনে বেলকুনির গ্রিলের ফাঁক দিয়ে হাত বাড়িয়ে বৃষ্টির ফোঁটা স্পর্শ করতে ব্যস্ত। পাশেই চেয়ারে বসে হীরক ভাবছে বাহারি ভাবনা। রাতের খাবার খেয়ে গল্প করতে বসেছিল দুজন। হঠাৎ গগন কাঁপিয়ে ঝুম বৃষ্টির আগমন ঘটে। চঞ্চলিত হয় মাম্পির মন, গল্প রেখে উঠে যায় বৃষ্টি ছুতে। সে কি শুধু বৃষ্টিদেরই ছুঁয়ে দিল? কাছেই বসা বড়টার মন বুঝি ছুঁয়ে দিল না? আনমনে হাসে হীরক, ঝিমঝিম করে ওঠে মাথা। বৃষ্টির ছন্দে হাত দুটো নাড়াচ্ছে মাম্পি, ফলে উদর থেকে শাড়ি সরে গেছে। শাড়ির ফাঁক গুলে আকর্ষণীয় উন্মুক্ত উদরের কেন্দ্রবিন্দু দৃশ্যমান, যা ধৈর্যহারা করে তুলল হীরককে। সহসা উঠে দাঁড়ালো সে, ধীর পায়ে এগিয়ে একদম মাম্পির পেছনে ঘেসে থামল। পেছনে থেকে আলগোছে জড়িয়ে ধরে খোলা চুলে নাক ডোবাল। অবাধ্য হলো হাত দুটো, গভীর বিচরণ করলো উদর জুড়ে। শিউরে ওঠল মাম্পি, ভেজা ঠান্ডা হাত দুটো দিয়ে বাধা দিতে চেষ্টা করল। হীরক মানল না সে বাধা, চট করে পাজা কোল করে নিল তাকে। ঠোঁট টিপে হেসে বলল, বাধা দিয়েছেন তো ফেসেছেন। জানেন না স্বামী আদর করলে বাধা দিতে নেই, এতে তারা বেপরোয়া হয়ে ওঠে। এবার এই বেপরোয়া স্বামীকে সামলান মিসেস। বৃষ্টি বেড়েছে, শুরু হয়েছে ঝড়। সে বৃষ্টি আর হৃদয় জায়গা নিতে পারল না, আর না ঝড়ে খেয়াল গেল। বেপরোয়া স্বামীর প্রেম গ্রহণে মত্ত রইল মাম্পি। নিজের দেহে হীরকের তোলা শরীর জুড়ে অসহ্য সুখ।
তীব্র যন্ত্রণাময় এই সুখে কত শতবার যে মরণ হলো তার হিসেব ব্যাখ্যা কঠিন। শেষ রাতে হীরক মাথায় হাত বুলিয়ে দিয়ে তার চরম সুখময় সময় কাটানোর ঝড়ে বিভোর রইল সে। পর মুহূর্তে হীরকের এই আদরটুকু খুব উপভোগ করে মাম্পি। একদম বাচ্চা শিশুর মতো পড়ে থাকে স্বামীর বুকে। আজও তার ব্যতিক্রম ঘটল না। হীরক তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, কখনো চুমু এঁটে দিচ্ছে কপালে। এমন সুখের মুহূর্তে মাম্পি বলল, আমরা কি দুজনে থাকবো, তিনজন হব না? বিস্মিত হয় হীরক। বলি, বেবি চাই? কেন জানি লজ্জা পেল খুব। অতিরিক্ত লজ্জায় হ্যাঁ পরিবর্তে না করে ফেলল সে। হীরক নিঃশব্দে হাসল কিঞ্চিত। ঢাকা থেকে একসঙ্গে বাড়ি ফেরে হীরক, মাম্পি। কয়েকদিন ছুটি কাটিয়ে হীরক চলে যায় আবার। এরপর কেটে যায় আরো 2 মাস। 2 মাসে মাত্র একবার বাড়ি আসে হীরক। এই নিয়ে মনে মনে ভীষণ ব্যথিত মাম্পি। কিন্তু কি করা যাবে, স্বামী যে তার চাকরি করে, এই ভেবেই সান্ত্বনা দেয় মনকে। তাদের পবিত্র সম্পর্ক, গভীর ভালোবাসায় ক্ষণিকের এই দূরত্বটুকু যেন বিরহ এনে দেয়। ইস কি দুঃখ লাগে। এত সুখী এই অল্প দুঃখ কি সহ্য হয়? সাত সকালে গ্রামের এক মুরব্বী কয়েক রকমের মাছ দিয়ে গেল। শোনা গেল হিমেল কিনে পাঠিয়েছে মাছগুলো। মাছ দেখেই নাক ঢেকে ঘরে চলে যায় সীমা। বাড়ির উঠোনে মাছগুলো রেখে বড় বড় বটি দিয়ে কাটতে বসে শাশুড়ি আর চাচি শাশুড়ি। তাদের সাহায্য করতে এগিয়ে আসে মাম্পি। একটা বটি নিয়ে শাশুড়ির পাশে বসে কাটতে শুরু করে মাছ। এক পর্যায়ে অনুভব করে মাছের আসলে গন্ধে গা গুলাচ্ছে তার। মাথাটাও কেমন ঘুরঘুর করছে। এমন লাগছে কেন? মাছ তার প্রিয় খাবার, তবু ইদানিং মাছ খেতে পারছে না। শরীর কাঁপিয়ে বমি আসে মাছ খেলেই। এখন আবার মাছের আসলে গন্ধে মরতে মন যাচ্ছে। উফ, আর সহ্য করা যাচ্ছে না এই গন্ধ। সহসা তোড়াক করে উঠে দাঁড়ালো মাম্পি। নিঃশ্বাস বন্ধ করে ছুটে চলে গেল ভেতরে। বেসিনের সামনে দাঁড়িয়ে গোলগোল করে বমি করে দিল। তার অমন অবস্থা দেখে মাঝখাটা পা দেখে ছুটে এলো আতিকুর নাহার। হাত ধুয়ে তড়িৎ মাথায় পানি ঢালল মাম্পির। বমি থামলে ঠান্ডা পানি চোখে মুখে দিয়ে কুলি করল। এরপর আস্তে দিয়ে শাশুড়ি মা তাকে নিয়ে ঘরে চলে গেল। বিছানায় বসে ফ্যান ছেড়ে দিয়ে চিন্তিত মুখে বলল, শরীর খারাপ লাগছে? জোরপূর্বক হাসল মাম্পি। বলল, না মা, ঠিক আছি। মাছের গন্ধে হঠাৎ গা গুলিয়ে উঠেছে। আপনি যান। আতিকুর নাহারের সন্দেহ হলো। বলল, তোমার কি মেহমান ঠিকঠাক আসে? মেহমান বলতে পিরিয়ার বুঝিয়েছে শাশুড়ি। তাই হঠাৎ চমকে গেল মাম্পি। হিসেব কষে বলল, 2 মাস ধরে তো হয় না। সে কি, আগে বলনি কেন আমাকে? তীব্র উত্তেজনায় ছটফটিয়ে উঠল আতিকুর নাহার। এরপর কিছু না বলেই ছুটে বেরিয়ে গেল। এলো ঠিক 20 মিনিট পর। হাতে তার প্রেগনেন্সি কিট। শিউরে উঠল মাম্পি। ভয় লজ্জায় দিশেহারা সে। তবু শাশুড়ির আদেশ পরামর্শ মোতাবেক প্রাথমিক টেস্ট করল। যা পজিটিভ এলো, অর্থাৎ সে প্রেগন্যান্ট। বিষয়টা চাপা থাকলো শাশুড়ির আদেশে। পরের দিন ননদ বৃষ্টিকে দিয়ে তাকে পাঠানো হলো স্থানীয় হাসপাতালে। হাসপাতাল থেকে ফিরতেই বাড়ি জুড়ে খুশির কলরব। মা হতে চলেছে মাম্পি। অন্তঃসত্ত্বা সে। এই খবরে সবাই খুশি হলে নারাজ হলো একমাত্র সীমা। বিয়ের এত বছরেও একটি সন্তান ধারণ করতে পারেনি সে। আর মাম্পি কিনা 1 বছর না পেরোতেই গর্ভবতী। মেনে নিতে পারল না সীমা। নিজের ঘরে গিয়ে দরজা আটকে হাউমাউ করে কান্না করল। তবে কি শুরু হলো কর্মফল? পাপের শাস্তি কি এমনভাবেই করুণ যন্ত্রণা দেয়? সীমার কান্নার শব্দে পুরো বাড়ি থমথম। কিছুক্ষণ পূর্বের কলরব মিলিয়ে গেল নিমেষে। মাম্পির মনটাও খারাপ হয়ে গেল খুব। মাথা নিচু করে সে নিজের ঘরে এসে দরজা আটকে ফোন করলো হিরোকে। হিরো তখন পরীক্ষার ডিউটিতে। এমন অসময়ে কখনো ফোন করে না মাম্পি। আজ যখন করেছে নিশ্চয়ই বিশেষ প্রয়োজন। তাই ফোন রিসিভ করেই প্রশ্ন করল, আপনি ঠিক আছেন মাম্পি? আপনি বাবা হতে চলেছেন। শীতল নরম ধ্বনিটুকুতে কি বিশেষ কিছু ছিল, যা ক্লাস ভর্তি পরীক্ষার্থীদের সামনে হুঁশিয়ার করে তুলল হিরোকে?
শিহরণ বইল হৃদয়, ঝাপসা হলো দৃষ্টিদয়। আটকে আসা কণ্ঠ থেকে বের হলো শুধু কিছু এলোমেলো শব্দমালা। প্রেমারায় প্রেম হলো, আপনাদের মতো হলাম, তাই তো আসছে ছোট্ট প্রাণ। ওগো পুণ্যময়ী আমার, এ যে আমারই ভালোবাসা দান। সহসা ক্লাস ভর্তি শিক্ষার্থীরা লেখা বাদ দিয়ে হতভম্ব হয়ে তাকিয়ে রইল হিরো স্যারের দিকে। ডিউটিতে আরো একজন শিক্ষক ছিলেন, সেও কিছু সময় স্তম্ভিত মুখে তাকিয়ে রইল। এরপর আকস্মাৎ শিক্ষার্থীদের খেয়াল করে আতঙ্কিত গলায় বলে ওঠল, হিরো স্যার, আপনি কি ভাবির সঙ্গে কথা বলছেন? প্লিজ বাইরে গিয়ে কথা বলুন। এটা আপনার বেডরুম নয়, স্কুলের ক্লাসরুম। আর আপনি পরীক্ষার ডিউটিতে আছেন। ওঠল হিরোকা ওপাশ থেকে সমস্ত কথা শুনে লজ্জায় ফোন কেটে দিল মাম্পি। ধীরে ধীরে নিজের পেটে আলতো ছুঁয়ে হিরোকে উদ্দেশ্য করে বলল, চমকে কি বিস্মরণে তোর বাবা। সমাপ্তি।